কি আজব, তাই না? একসময় যে মানুষটা ভালোবাসতে শেখায়, রাত জাগতে শেখায়, এমন একটা সময় সেই মানুষটাই ভালোবাসা নামক শব্দটাই ভুলে যায়। আজ 15 দিন পর হাসপাতাল থেকে রিলিজ পেয়ে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড সাকিব বাসায় যাচ্ছি। বাসায় ঢোকার সাথে সাথে আব্বু বলল, তুই এই বাড়িতে ঢোকার সাহস পেলি কোথায়? কেন? আমি আমার আব্বুর বাসায় আসছি, এতে সাহসের কি আছে? কে তোর আব্বু? কেন তুমি? আমি তোর আব্বু না। আর আমরা যদি তোর মা বাবা হতাম তাহলে তোর মা যে 15 দিন হাসপাতালে ছিল একটাবার খবর নিছিস? একটাবার তোর আম্মুর খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেছিস? আমি মন খারাপ করে ফেললাম। আজ থেকে আমাদের কোনো ছেলে নেই, যে ছিল সে আজ মরে গেছে। আমি আপুকে দেখে বললাম, আপু তুই কিছু বলবি না? দেখ আব্বু কি বলতেছে। ওই, তুই আমাকে আপু বলবি না। শুনতে পাস নাই আমার ভাই মরে গেছে? আপু তুই এভাবে বলতে পারলি? বললাম না আমাকে আপু বলবি না। তুই এখনই আমার বাসা থেকে বেরিয়ে যা। তোর ওই মুখ আমাদেরকে কখনো দেখাবি না। আর কোনোদিন যদি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে আমার মরা মুখ দেখবি। কোথায় যাব আমি আব্বু? কার কাছে যাব? তুই কোথায় যাবি তুই ভালো জানিস। আর কোথাও যাওয়ার জায়গা না থাকলে গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করিস। ব্যাস, অনেকগুলো ফেলেছেন আঙ্কেল। আমার বন্ধু কেউ না থাকলে আমি আছি। কথায় বলে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। তুই চুপ কর। ঠিক আছে আব্বু। ও সরি আব্বু বলার জন্য। আর কোনোদিন তোমার সামনে আসবো না। যদি না খেয়ে মরে যাই তবুও না। ভালো থেকো আম্মু। শেষবারের মতো আম্মু ডাকলাম, ভুল হলে মাফ করে দিন। এই বলে সাকিব সহ বাড়ি থেকে বেরিয়ে আসলাম। হয়তো আপনারা কিছু বুঝতে পারেননি, তাই না? এতক্ষণ কি হলো? তাহলে 1 মাস আগের ফ্ল্যাশব্যাকে যাই। আমি সালাফি, ইন্টার 2য় বর্ষে পড়ি। আমাদের পরিবারের 4 জন সদস্য, বাবা মা, বড় অপু আর হতভাগ্য আমি। আমাদের মধ্যবিত্ত পরিবার। যাই হোক, গল্পে আসা যাক। আমার মা বাবা খুব ভালোবাসে, কিন্তু বাবা আর আপু সবচেয়ে বেশি ভালোবাসে। মা যদিও ভালোবাসে তবুও সবসময় বকা দেয়, তাই ঘর থেকে বেশি বের হয় না। একদিন হঠাৎ মা মাথা করে পড়ে যায়। তখন আমি আর আপু ছাড়া বাসায় কেউই ছিল না। তো মাকে কোলে তুলে নিয়ে ছুটতে লাগলাম, আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। অবশেষে 1 কিলোমিটার যাওয়ার পর ডাক্তার চেক করে যা বললেন তা শুনে ধপাস করে বসে পড়লাম। ডাক্তার চেক করে কিছু টেস্ট দিয়ে বললেন, এই টেস্টগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসুন। আচ্ছা। আধা ঘন্টা পর টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে উপস্থিত হলাম। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, রোগীর অভিভাবক আমার রুমে আসুন। আমি আর আব্বু ডাক্তারের কেবিনে গেলাম। ডাক্তার বসতে বললেন, আব্বু বসলো। আমি দাঁড়িয়েছিলাম। এরপর ডাক্তার যা বললো তা শুনে আমি ধপ করে চেয়ারে বসে পড়লাম, আর আমার চোখ দিয়ে অজর ধারায় পানি পড়তে লাগলো। রোগীর কিডনি নষ্ট হয়ে গেছে। এসব কি বলতেছে ডাক্তার? উনি আর কয়েকদিনের অতিথি মাত্র। অন্য কোনো উপায় নেই স্যার। যেভাবে হোক আপনি আমার স্ত্রীকে বাঁচান। যত টাকা লাগে আপনি আমার স্ত্রীকে বাঁচান। আপনি শান্ত হন। একটা উপায় আছে। যদি 2 দিন মধ্যে কিডনি পাওয়া যায়, এমন রোগীর দেহে ডোনেট করা যায়, তাহলে তিনি বাঁচবেন। আপনি কিডনির খোঁজ করুন স্যার, যত টাকা লাগে আমরা আপনাকে দেব, তবু আপনি আমার মাকে বাঁচান। আচ্ছা, আপনার শান্ত হন, আমি দেখছি। আব্বু সহ ডাক্তারের কেবিন থেকে বের হয়ে আম্মুর কাছে আসলাম। এসে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম, আর আব্বু নীরব দর্শকের মতো চোখের জল ফেলছে। এমন সময় বুঝতে পারলাম মা আমার মাথায় হাত বোলাচ্ছে। মাথা ওঠাতে মা বলল, কাঁদিস না বাবা। আর তুই কাঁদছিস কেন? সবার মা কি চিরকাল বেঁচে থাকে বল? আমি বুঝতে পারছি আমার কোনো বড় রোগ হয়েছে। তোরা কেউ কাঁদিস না, আর আমাকে মাফ করে দিস। এতদিন তোকে এত বকেছি, কিন্তু তুই বিশ্বাস কর, কোনো মা বাবা তাদের খারাপ চায় না রে। আমি মরে গেলে আমার জন্য দোয়া করিস বাবা। আমার কবরের পাশে গিয়ে একটু দোয়া করিস। না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। পাগল ছেলে, একদিন তো সবাইকেই চলে যেতে হবে। আমার ডাক চলে এসেছে বাবা। পেছন থেকে আপু বলে উঠল। না, আমরা তোমাকে কোথাও যেতে দিব না। তারপর দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না। আচ্ছা তোরা একটু চুপ কর। এরপর আমি আপু মাকে জড়িয়ে বসে আছি, আর আব্বু কিছু খাবার আনতে গেল। আব্বু খাবার নিয়ে আসার পর আমি আম্মুকে খাইয়ে দিচ্ছি, আর চোখ দিয়ে পানি পড়ছে। আম্মু বুঝতে পেরে বলল, আয়, আমি তোকে খাইয়ে দিই। জীবনে আর সুযোগ পাবো কি না কে জানে। আমি আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম, আর বললাম, আর যদি একবার এসব কথা বলো না, তাহলে তোমার হাতে খাবোই না। ঠিক আছে, আর বলবো না।
আমি তো আর কারো মেয়ে না যে আমাকে খাইয়ে দিবে। আমার মেয়েটারেও আয়, তোকেও খাইয়ে দিই। আল্লাহ, তুমি তো রহিম রহমান, তুমি তো অন্তর্যামী, সবার মনের কথা তুমি জানো। আল্লাহ, আমি তোমার এক পাপী বান্দা, তোমার দরবারে দু হাত তুলেছি, তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ, কি এমন পাপ করেছি আমি যে আমার মাকে কেড়ে নিতে চাচ্ছ? আল্লাহ, তুমি আমার মাকে সুস্থ করে দাও, আমাকে নিয়ে নাও, তবু আমার মাকে সুস্থ করে দাও। এরপর আম্মুর কাছে আসলাম। এভাবে 2 দিন কেটে গেল। আমি নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হচ্ছি, এমন সময় আব্বু ফোন করে যা বললো তা শুনে আমার হাত থেকে ফোন পড়ে গেল আর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি আর কিছু না বলে খুব দ্রুত হাসপাতালে চলে আসলাম। এসে দেখছি মায়ের অবস্থা ভালো না, আপু মায়ের পাশে বসে কাঁদতেছে, সাকিবও দেখছি কাছে। আমি আর কোনো দিকে না তাকিয়ে সরাসরি ডাক্তারের কেবিনে গেলাম। সাকিবও আমার সাথে গেল। গিয়ে জিজ্ঞেস করলাম, স্যার আপনি এখন আমার মায়ের অপারেশন করেননি কেন, আর আমার মা এরকম করছে কেন? আসলে সরি, আমার কিছু করার নাই। আমরা সব জায়গায় কিডনির খোঁজ করেছি, কিন্তু পাইনি। আপনার মা আর কিছু সময়ের অতিথি মাত্র। আমি আর কিছু বলতে পারছিলাম না। সাকিবকে জড়িয়ে ধরে কান্না করছিলাম। সাকিব আমাকে ধরে কেবিনের বাইরে নিয়ে আসলো। কিছুক্ষণ পর আব্বু এসে কাঁদতে কাঁদতে বলল, তোর মা আর কিছু সময়ের অতিথি মাত্র, ডাক্তার সব আশা ছেড়ে দিয়েছে। যা তোর আম্মুর সাথে শেষবারের মতো কথা বলে আয়। আমি কিছুতেই মাকে কোথাও যেতে দেব না। আমি বেঁচে থাকতে আমার মাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। এই বলে ডাক্তারের কেবিনের দিকে আবার ছুটতে লাগলাম। সাকিব আমার সাথে গেল। আমি ডাক্তারের কেবিনে গিয়ে সরাসরি ডাক্তারকে বললাম, আমার মাকে বাঁচাতে কিডনি দরকার, তো আমি আমার মাকে কিডনি দেবো। দরকার হলে আপনি আমার 2টা কিডনি নিয়ে নেন, তবু আমার মাকে বাঁচান। না না, আমি ডাক্তার হয়ে এটা করতে পারি না। এটা আপনার জীবনের ঝুঁকি হতে পারে। সরি, আমি পারবো না। তুই কি বলছিস এসব? তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোকে এটা করতে দিব না। স্যার, আপনি আমায় দয়া করুন, আমার আম্মুকে বাঁচান। আমার আম্মুর জীবনের মূল্য আমার জীবনের থেকে অনেক বেশি। প্লিজ স্যার, আমি আপনার পায়ে পড়ি। ডাক্তারের পা ধরে কাঁদতে কাঁদতে বললাম কথাগুলো। না ঠিক আছে, আপনি উঠুন, আমি আপনার একটা কিডনি নিতে পারবো, তবে যদি আপনার মায়ের সাথে ম্যাচ করে। ধন্যবাদ ডাক্তার, আমার আর মায়ের রক্তের গ্রুপ 1। আচ্ছা স্যার, একটা কথা দিতে হবে আমাকে। আমি যে কিডনি দিচ্ছি আপনি আমার মা বাবাকে বলবেন না। সাকিব আর ডাক্তার প্রথম রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। ডাক্তারকে অপারেশনের প্রস্তুতি নিতে বললাম আর আব্বুকে জানাতে বললাম যে কিডনি পাওয়া গেছে। এরপর আমি মায়ের কাছে গেলাম। মায়ের কথা বলার কোনো শক্তি নেই। মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আম্মু তুমি আমাকে ক্ষমা করে দিও, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি বেঁচে থাকতে তোমাকে কীভাবে মরতে দিই বলো? তুমি চিন্তা করো না, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু আমার একটা কাজ পড়ে গেছে, আমাকে এক জায়গায় যেতে হবে। আব্বু রেগে বলল, এখন তোর মায়ের অপারেশন, আর তুই কোথায় যাবি? আমি কোনো জবাব না দিয়ে সাকিব সহ বাইরে বেরিয়ে আসলাম। এরপর সাকিবকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, দোস্ত তোকে অনেক জ্বালিয়েছি, কষ্ট দিয়েছি, জানি না অপারেশনের পর বাঁচবো কিনা, পারলে মাফ করে দিস। ওই বেটা, তুই কই যাবি? মেরে ফেলবো জানিস। কিছু সময় পর অপারেশন হলো। আলহামদুলিল্লাহ অপারেশন ঠিকঠাক হয়েছে। এর কিছুদিন পর আমাকে বেডে শিফট করা হলো। সাথে সাথেই সাকিব দেখতে আসলো। ওকে মায়ের কথা জিজ্ঞেস করে বলল, মা ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করলাম। কিছুদিন পর আমাকে রিলিজ দেওয়া হলো, কিন্তু বাসায় গেলাম না, যদি বাসায় জানতে পারে এই ভয়ে। কিন্তু সাকিব দেখতে যেত, তাই ওর কাছে আম্মুর খবর নিতাম। এর কয়েকদিন পর বাসায় যেতে যা হলো তা তো আপনারা জানেনই। এখন আসি বর্তমানে। সাকিব আমাকে নিয়ে তার বাসায় গেল। বাসার দরজা নক করতে আন্টি দরজা খুলে দিল আর আমাকে দেখে যা বললো তা শুনে আমার চোখের পানি আটকে রাখতে পারলাম না। আন্টি দরজা খুলে আমাকে দেখে মুখ গোমরা করে ফেললেন। আন্টিকে সালাম দিলাম, কোনো রকমভাবে সালামের জবাব দিলেন। এরপর সাকিব আমাকে নিয়ে তার ঘরের দিকে যেতে চাইলে আন্টি বললেন, সাকিব দাঁড়াও, তোমার সাথে কথা আছে। দিনে দিনে তো সাহস বেশি হয়ে যাচ্ছে। কোন সাহসে তুই ওর মতো ছেলেকে এই বাড়িতে নিয়ে আসলি? আম্মু চুপ করো, ও শুনতে পাবে। শুনতে পেলে তো কি হয়েছে? ওর সাথে ঘোরাঘুরি করে তুইও দিনে দিনে বেয়াদব হয়ে যাচ্ছিস। কোনোদিন না জানি তুইও আমাকে ফেলে কোথাও চলে যাস। প্লিজ আম্মু, এসব বলা বন্ধ করো। কেন বন্ধ করব? যে ছেলে তার মাকে বাঁচা মারা অবস্থায় ফেলে চলে যায়, সেই ছেলেকে কখনোই এই বাড়িতে থাকতে দেব না। আম্মু হয়তো তুমি ভুলে গেছো, সালাফে আমাদের কত উপকার করেছে। আমি কিছু ভুলিনি। যে ছেলে মা বাবার বিপদের সময় পাশে থাকে না, সে কখনোই ভালো হতে পারে না। আজকের পর থেকে তুই আর ওই ছেলের সাথে মিশবি না, আর আজকেই ওকে এই বাসা থেকে চলে যেতে বলবি। এটাই আমার শেষ কথা। কোনো অভদ্র কুলাঙ্গার ছেলের জন্য এই বাড়িতে জায়গা হবে না। ও
ও যদি চলে যায় তো আমি আর এই বাসায় থাকবো না। যে বাসায় আমার কলেজের বন্ধু থাকবে না সেখানে আমিও থাকবো না। ওকে, তাহলে তোকে একজনকে বেছে নিতে হবে, হয় আমি না হয় সালাফি। ওরা যেখানে কথা বলছিল সাকিবের রুমটা বেশি দূরে ছিল না, তাই আমি সব শুনছিলাম আর চোখের পানি ফেলছিলাম। আন্টির বেসিনোর কথা শুনে তাড়াতাড়ি তাদের সামনে গিয়ে সাকিবকে উদ্দেশ্য করে বললাম, আমার জন্য তোমরা অশান্তি করো না প্লিজ, আমি এখনই চলে যাচ্ছি। যাবে তো যাও, এখনো কেন দাঁড়িয়ে আছো? আম্মা প্লিজ তুমি চুপ করো, আর তুই কোথাও যাবি না। চলে যাচ্ছি আন্টি, যদি কোনো ভুল করে থেকে মাফ করবেন। আমি চাই না দোস্ত আমার জন্য তোমাদের মধ্যে কোনো মনোমালিন্য হোক, আর আমি চাই না তুই আমার জন্য নিজের মাকে ফেলে চলে যাস। আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ রাখিস না প্লিজ। তুই কি বলছিস? যা বলছি তাই করবি। এই বলে আমি ওদের বাসা থেকে বেরিয়ে আসলাম। এরপর রাস্তায় হাঁটছি আর ভাবছি, বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কোনো কিছুই নেই, পকেটে সেরকম তো টাকাও নেই। এদিকে গভীর রাত হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে একটা চায়ের দোকান দেখতে পেলাম। সেখানে গিয়ে 1 কাপ চা আর একটা বিস্কুট খেলাম। সারাদিন কিছু খাইনি, তাই খুব ক্ষুধাও লাগছিল। খেতে খেতে ভাবতে লাগলাম কিছু একটা করতে হবে। এরপর দোকানদারকে টাকা দিয়ে পকেটে দেখি মাত্র 20 টাকা। সেখান থেকে বেরিয়ে আবার হাঁটতে লাগলাম। কিছু দূর যেতে একটা ল্যাম্পপোস্ট, সেখানে বসে নিজের চোখের পানি ফেলতে লাগলাম। হঠাৎ কিছু দূর থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। সেখানে গিয়ে দেখলাম, তা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। ল্যাম্পপোস্টের নিচে বসে কাঁদছিলাম, এমন সময় কিছু দূর থেকে চিৎকার শুনতে পেলাম। কাছে গিয়ে দেখলাম 3 জন লোক মুখে গামছা বেঁধে একজন রিক্সা চালকের কাছে জোর করে রিক্সা কেড়ে নিতে যাচ্ছে। রিক্সা চালক বয়স্ক হয়ে কিছু করতে পারছে না, শুধু লোকগুলোর পা জড়িয়ে ধরে কান্না করছে। আমি এসব দেখে নিজেকে সামলে রাখতে পারলাম না। লোকগুলোর কাছে গিয়ে বললাম, এই এখানে কি হচ্ছে? তাদের মধ্যে একজন বলল, এখানে কি হয় হোক, তা তোর কি? জীবন যদি বাঁচাতে চাস তাহলে এখান থেকে চলে যা, না হলে তোকে এখানে কেটে রেখে দেব। ওদের সবার হাতে দেখলাম ধারালো ছুরি। ওদের সাথে একা লড়াই করে পারবো না। পাশে দেখতে পেলাম একটা শক্ত লাঠি। ওটা হাতে নিয়ে বললাম, আয় দেখি তোদের কত সাহস। ওদের মধ্যে একজন ছুরি নিয়ে দৌড়ে এসে আঘাত করতে চাইলো। রিক্সা চালক চাচা আমাকে সরিয়ে দেন, আর তারা হাতে লেগে অনেকটা কেটে যায়। এসব দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সোজা গিয়ে লাঠি দিয়ে লোকটার মাথায় আঘাত করলাম। লোকটির মাথা ফেটে রক্ত বের হতে লাগলো এবং অজ্ঞান হয়ে গেল। আরেকজন এগিয়ে আসলে পায়ে আঘাত করি। এসব দেখতে আরেকজন পালিয়ে যায়। এরপর দেখলাম চাচার হাতে প্রচুর ব্লিডিং হচ্ছে। এরপর চাচাকে ওনার হাত চেপে ধরতে বলে ওনাকে রিক্সায় ওঠালাম, সাথে চোর বাবাজিকেও, কারণ আম্মু বলতো মানুষের উপকার করা মহৎ গুণ। এরপর চাচা আর চোরটাকে হাসপাতালে নিয়ে ভর্তি করালাম। ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেন তাদের জন্য। আমার কাছে তো টাকাও নেই এখন, কী যে করি। অবশেষে অনেক চিন্তা ভাবনার পর হাসপাতালের পাশে একটা ওষুধের দোকানে গিয়ে আমার হাতের মোবাইল ফোনটা বন্ধক রেখে ওষুধ কিনতে চাইলাম, কিন্তু দোকানদার বলল তারা নাকি এটা করতে পারবে না। অবশেষে অনেক বোঝানোর পর তারা ওষুধ দিল, কিন্তু মোবাইলটা নিয়ে রাখলো। দোকানদারের কাছে আরও কিছু টাকা নিলাম আর বললাম মোবাইলটা বিক্রি করে দিয়ে দেব। এরপর ওষুধ আর খাবার নিয়ে তাদের কাছে গেলাম। গিয়ে দেখছি চোর বাবাজি ঘুমাচ্ছে আর চাচা বসে আছেন। চাচাকে গিয়ে একটু খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। এরপর চাচা বলল, তুমি কে বাবা? তোমার নাম কি? আমার নাম সালাফি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তুমি না থাকলে আজ আমি সব হারিয়ে ফেলতাম, হয়তো জীবনটাও থাকতো না। তুমি আমার জন্য যা করলে একজন নিজের সন্তানও তা করে না। ধন্য তুমি, ধন্য তোমার বাবা মা। আমি আর কি করেছি চাচা? আমার জায়গায় যে কেউ থাকলে এইসব করতো। তুমি কোথায় থাকো বাবা? তোমার বাবা মা কি করে? আমার বাড়িঘর কিছু নেই চাচা, আর বাবা মা থেকে মৃত। কি হয়েছে বাবা, আর তুমি কাঁদছো কেন? এরপর চাচাকে সব খুলে বললাম। চাচা সব কিছু শুনে কাঁদতে লাগলো। এরপর বলল, কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে আমাকে বাবা বলতে পারবি না? আমার ছোট্ট বাড়িটাতে থাকতে পারবি না? এসব শুনে চাচাকে জড়িয়ে ধরে কাঁদলাম। হঠাৎ কে যেন পিছন থেকে আমাকে জড়িয়ে কাঁদতে লাগলো। পিছন ঘুরে দেখি সেই চোর বাবাজি। সে কাঁদতেছে আর বলতেছে, আমারা মাফ করে দে ভাই, আমি আর জীবনেও চুরি করব না। খারাপ কাজ করা ভালো না ভাই, এসব কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করেন, দেখবেন জীবনে অনেক আনন্দ পাবেন। এরপর 3 জনে মিলে গল্প করে আমি চাচার সাথে ঘুমিয়ে পড়লাম। সকাল উঠে মোবাইলটা বিক্রি করে দোকানদারের টাকা পরিশোধ করে চাচা আর ভাইয়াকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। এরপর ভাইয়া বলল, এই শোনো ছোট, আমার নাম সাব্বির, আর আমার নাম্বার নিয়ে রাখো। কখনো যদি কোথায় বিপদে পড়ো আমাকে শুধু একবার ডাকবি। এরপর ভাইয়াকে বিদায় দিয়ে চাচা সহ তার রিক্সা নিয়ে তার বাড়িতে গেলাম। তার বাড়ি থেকে যা দেখলাম তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। চাচা সহ তার বাড়ির কাছে আসতে না আসতেই শুনি একটা মেয়ে কান্না করছে।
আরও বাড়ির ভিতরেও বাইরে অনেক মানুষ। চাচা সহ বাড়িতে ঢুকতেই মেয়েটি চাচাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো এবং আরও জোরে জোরে কান্না করতে শুরু করলো। চাচাকে দেখে অনেকজনে অনেক কথা বলে চলে গেল, আর আমি নীরব দর্শকের মতো চেয়ে আছি। এতক্ষণ পর্যন্ত মেয়েটি আমাকে লক্ষ্য করেনি। চাচা অনেক কিছু বলে মেয়েটিকে সান্ত্বনা দিচ্ছেন। অবশেষে মেয়েটি কান্না থামায় এবং আমাকে দেখে চাচাকে জিজ্ঞেস করে, বাবা ইনি কি? ও সালাফি, ওর জন্যই আজ তোর বাবা বেঁচে আছে মা। ও না থাকলে তোর বাবার যে কি হতো আল্লাহ তাহলেই ভালো জানেন। কেন বাবা, কি হয়েছে? এরপর চাচা রাতে সব ঘটনা খুলে বললেন। সব ঘটনা শুনে মেয়েটি আমার কাছে এসে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোমার নাম বলতে হবে এবং আমাকে ভাইয়া বলতে হবে। সরি ভাইয়া, আমার নাম সামিয়া আক্তার সিমি। খুব সুন্দর নাম তো তোমার। দেখতে হবে না কার বোনের নাম? ও তাই তো। আচ্ছা চাচি কই? চাচির কথা বলাতে চাচা আর সিমির মনটা কেমন জানি খারাপ হয়ে গেল। তবুও চাচা বললেন, তোমার চাচি সিমিকে জন্ম দেওয়ার সময়ই আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। এরপর একলা হাতে সিমিকে বড় করেছি। আমাকে মাফ করবেন চাচা, আমি বুঝতে পারিনি। ঠিক আছে বাবা, কোনো ব্যাপার না। দেখলাম সিমির চোখ দিয়ে পানি পড়ছে। তার সামনে দাঁড়িয়ে দু হাতে কান ধরে বললাম, আমাকে মাফ করে দিবি না বোন? আমি না তোর ভাই? আমি মাফ করে দিছি ভাইয়া। সত্যি বলছিস তো? হ্যাঁ ভাইয়া। এই না হলে আমার বোন, তো আমাকে কি দাঁড়িয়ে রাখবি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। প্লিজ ভাইয়া তুই যাস না। জানিস আমার অনেক ইচ্ছে হতো আমার যদি একটা ভাই থাকতো। সকলের ভাই যেমন সবাইকে আদর করে ভালোবাসে, সেই রকম আমাকেও ভালোবাসতো, আদর করতো। কিন্তু কিছু করার ছিল না ভাইয়া। তাই মনের আশা মনেই রাখতাম আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম। আজ মনে হয় আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন ভাইয়া। এরপর চাচার সিমি সহ অনেক গল্প করলাম। আপনাদের তো বলতেই ভুলে গেছি, ও এবার 8ম শ্রেণীতে। গল্প করতে করতে বিকেল হয়ে গেল। এরপর সিমি বলল, ভাইয়া তোরা গল্প কর, আমি রান্না বান্না করি। আজকে একসাথে সবাই মিলে খাবো। আমি কি আমার বোনটাকে একটু হেল্প করতে পারি? ভাইয়া তুই ওইসব পারিস, আর আমি থাকতে তুই কেন করতে যাবি বল? আমার বোন যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না? আচ্ছা ভাইয়া আয়। এরপর সিমি আর আমি মিলে রান্না করলাম। রান্না শেষে সবাই একসাথে খেয়ে নিলাম। খাওয়া শেষে সিমিকে একটু পড়া বুঝিয়ে দিলাম আর বললাম, এখন থেকে তোর প্রাইভেট পড়ার দরকার নাই। রাতে চাচার সাথে আলোচনা করে রাখলাম, কাল থেকে আমি রিক্সা চালাবো। প্রথমে চাচা রাজি না হতে চাইলেও পরে আমার জোরাজোরিতে রাজি হয়ে যায়। এরপর সবাই শুয়ে পড়ি। একটা ঘর আর একটা চৌকি থাকায় সিমি চৌকিতে আর চাচা সহ আমি মাটিতে শুয়ে পড়লাম। রাতে বাবা মায়ের কথা মনে পড়তে এই 2 চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এরপর কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। আমার রিক্সা নিয়ে বেরোবার কথা শুনে সিমি খুব সকালে রান্না করেছে। সকালে খাওয়া দাওয়া শেষ করে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু স্ট্যান্ডে গিয়ে আরেক ঝামেলা, কেউ রিক্সা লাগাতেই দেয় না। কথায় আছে জোর যার মূল্য তার। কী করবো কিছুই মাথায় ঢুকছে না। হঠাৎ পেছন থেকে কে যেন ডাকতেছে। পিছন করে দেখি সাব্বির ভাই। এরপর সাব্বির ভাই বলল, কি হয়েছে? সাব্বির ভাইকে সব খুলে বললাম। এরপর সাব্বির ভাই বলল, কোন বাপের বেটা তোকে বাধা দেয়? এরপর আর কেউ কোনো কিছু বলার সুযোগ পেল না। প্রথম দিন যাই হোক ভালোই গেল। 450 টাকা রোজগার করলাম। এরপর কিছু বাজার করলাম এবং সিমির জন্য চকলেট কিনে বাড়িতে আসলাম। বাজারগুলো সিমির হাতে দিলাম। এরপর সিমি ফ্রেশ হয়ে আসতে বলল। গোসল করে ঘরে বসে আছি। হঠাৎ সিমি এসে আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো। আমি বললাম, এই পাগলি কাঁদছিস কেন? জানিস ভাইয়া আজ অবধি আমাকে এত চকলেট কেউ দেয়নি। ধুর পাগলি, এখন থেকে তোর ভাই দেবে। আচ্ছা খুব ক্ষুধা লাগছে, তুই নিজ হাতে খাইয়ে দিবি বোন? এরপর সিমি নিজ হাতে খাইয়ে দিল, আমি ওকে খাইয়ে দিলাম। এরপর চাচার হাতে বাকি টাকা তুলে দিলাম। চাচা নিতে চাচ্ছিল না, কিন্তু জোর করে দিলাম। এভাবে 1 মাস চলে গেল। একদিন রিক্সা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা মেয়ে ডাক দিয়ে বলল, এই রিক্সা যাবে? মেয়েটির কণ্ঠ চেনা চেনা লাগছিল। তার কাছে গেলাম। কাছে গিয়ে মেয়েটিকে দেখে তো আমি অবাক, কারণ মেয়েটি আর কেউই না, সে ছিল আমার ভালোবাসা, আমার লিমা। লিমাকে দেখে মনটা খারাপ হয়ে গেল। মুখে কোনো কথাই ফুটছে না, যেন নিস্তব্ধ হয়ে গেছি। কোনো কিছু বলার আগেই লিমা রিক্সায় উঠে পড়লো আর একটা ঠিকানায় যেতে বলল। তাকে খুব স্বাভাবিকই লাগছিল, কিন্তু আমি স্বাভাবিক হতে পারছিলাম না। চোখের অশ্রু যেন কোনো কথাই মানছে না। অবশেষে তার দেওয়া ঠিকানায় পৌঁছে গেলাম। লিমা স্বাভাবিকভাবেই একটা 500 টাকার নোট এগিয়ে দিয়ে বলল, এই নিন ভাড়া। তার মুখে আপনি শুনে যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। তবুও স্বাভাবিকভাবেই বললাম, তোমাকে ভাড়া দিতে হবে না। হঠাৎ লিমা আমাকে অবাক করে দিয়ে ঠাস ঠাস করে 2টো চড় মেরে বলতে লাগলো, ওই ছোট লোকের বাচ্চা, আমাকে তুমি করে বলার অধিকার তুই কই পাইলি? তোর মতো বেইমানের মুখে আমার নামও নিবি না। কেন
আমার মুখে তোমার নাম শুনলে কি কোনো সমস্যা হবে? একদিন তো তুমি বলেছিলে আমার মুখে নাকি তোমার লিমা ডাকটা শুনতে লিমার কিছু বলতে না দিয়ে আবার ঠাস করে একটা চর মেরে বলতে লাগলো। হ্যাঁ, অনেক সমস্যা আছে। তোর মুখটা দেখতেও আমার ঘৃণা লাগে। আর তুই যে লিমাকে ভালোবাসতিস, সে মরে গেছে। আর কখনো আমার নাম তোর মুখেও নিবি না। আর এই নে টাকা, যার জন্য একটা নিরীহ মেয়েকে কাঁদিয়েছিস। লিমার চেহারায় শুধু আমার প্রতি ঘৃণাই দেখতে পাচ্ছিলাম। তার কথা শুনে মরে যেতে ইচ্ছে করছিল, তবুও শান্ত হয়ে বললাম, লাগবে না, রেখে দিন। চিন্তা করিস না, তোর যা ভাড়া তার চেয়ে বেশি দিয়েছি। তোর মতো ছোট লোকদের প্রতি আমার একটু দয়া হয়। আর এই টাকা তোর বেঁচে থাকতে কাজে না লাগলেও মরার জন্য বিষ কিনে খাস। তবু এই চেহারা আমাকে আর দেখাস না। মনে আছে একদিন আপনিই বলেছিলেন যেন আমি মরণের কথা না বলি, আর আজকে আপনি আমাকে মরতে বলছেন? হ্যাঁ, বলতেছি। বলে টাকাটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছিল। পেছন থেকে আমি বললাম, ঠিক আছে, আপনার কথা রাখবো। তুই মরলেও আমার কিচ্ছু যায় আসে না, বরং তোর মতো বেইমানের মরাই দরকার। বলে কাঁদতে কাঁদতে চলে গেল। কিছুক্ষণ সময় সেখানে দাঁড়িয়ে থেকে চোখের অশ্রুগুলোকে ঝরালাম আর টাকাটা করে সিদ্ধান্ত নিলাম লিমার কথাই রাখবো। তার চলে যাওয়ার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম আর চোখের জল ফেললাম। মন খারাপ থাকায় আর কোথাও গেলাম না। রিক্সা নিয়ে সোজা একটা দোকানে গিয়ে বিষ নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই সিমি এসে সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমার চকলেট কই? সরি রে বোন, তোর জন্য চকলেট আনতে ভুলে গেছি। সিমি অভিমান করে বলল, সব কিছুই তোমার মনে থাকে, শুধু আমার চকলেটের কথা ছাড়া। কারো আনতে হবে না চকলেট। আমি আবার কারো কেউ হই নাকি? যাও, আমি তোমার সাথে আর কথাই বলবো না। তোমার সাথে আরই। এসব কথা শুনে চাচা রুম থেকে বলে উঠলেন, এই সিমি, তোর ভাইয়া অনেক ক্লান্ত, ওকে আর জ্বালাস না, ওকে একটু বিশ্রাম নিতে দে। এই কথা শুনে সিমি আমার সামনে থেকে চলে গেল। ওর অভিমানে আমার মনটা আরও খারাপ হয়ে গেল। এরপর হাত মুখ দিয়ে ঘরে গিয়ে দেখি চাচার শরীরটা একটু অসুস্থ আর সিমি রান্না করছে। তাই সিমিকে বলে চাচার জন্য ওষুধ আনতে গেলাম। ফিরে এসে চাচাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। তারপর সিমি বলল, আয় ভাইয়া, খেয়ে নে। আমার খিদে নাই বোন, তুই খেয়ে নে। আমার কথা শুনে সিমি রাগ করে গিয়ে শুয়ে পড়লো। আমি আর কিছু বললাম না, শুধু লিমার বলা কথাগুলো ভাবছিলাম আর দু চোখ দিয়ে জল পড়ছিল। গভীর রাত উঠে বিষের বোতলটা হাতে নিলাম। এরপর সিমির মাথায় হাত দিয়ে ওর মাথায় বুলিয়ে দিলাম আর একটা চিঠি লিখলাম, আমাকে মাফ করে দিস বোন আমার। আমি তোর ভালো ভাই হতে পারলাম না, আমি তোর ভাইয়ের অভাব পূরণ করতে পারলাম না। হয়তো তুই অন্যদের মতো আমাকে বেঈমান বিশ্বাসঘাতক বলবি, কিন্তু আমার আর কিছু করার নাই রে। এই অবহেলাময় জীবন নিয়ে আর চলতে পারছি না রে। তাই আজ তোদের সবাইকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কাল সকালে হয়তো আমাকে জীবিত দেখবি না, সবার মতো তুই আমাকে বেঈমান ভাবিস না রে বোন, প্লিজ আমার জন্য একটু দোয়া করিস বোন। তুই ছাড়া তো এখন আমার জন্য দোয়া করার কেউই নেই। পরিশেষে একটা কথাই বলবো, তোর এই স্বার্থপর ভাইটাকে মাফ করে দিস। এরপর সিমির কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। এরপর একটা নির্জন জায়গায় চলে আসলাম। জায়গাটা বাড়ি থেকে একটু দূরে। সেখানে লিমার বলা কথাগুলো মনে করতে লাগলাম আর দু চোখ দিয়ে অশ্রু ঝরাতে লাগলাম আর বললাম, আমি বিশ্বাসঘাতক নই, আমি বেঈমান নই, আমি স্বার্থপরও নই। এসব বলে চিৎকার দিতে লাগলাম আর বলতে লাগলাম, হে রহমান, হে রহিম, তুমি তো সবার মনের খবর জানো, কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? বাবা মা থেকেও আজ আমি এতিম, বাবা মা থেকেও আজ আমি তাদেরকে বাবা মা বলে ডাকতে পারি না। তাদেরকে আমার কাছ থেকে কেড়ে নিলে, অবশেষে একটা বোন দিলে, আর সেই বোনকেও রেখে চলে যেতে হচ্ছে তোমার কাছে। হে আল্লাহ, তুমি আমার বাবা মাকে সুস্থ রেখো, তাদেরকে কোনো বালা মুসিবত দিও না। আল্লাহ, তুমি আমার বোনটাকে সহি সালামতে রেখো, ওকে ধৈর্য ধরার তৌফিক দান করো, আর সবশেষে এই অবহেলিত ছেলেটাকে মাফ করে দিও। এই বলে সেখানে বসে কাঁদতে থাকলাম। অন্যদিকে সিমি হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে আর নিচে দেখে আমি নাই। তখন ভাবে হয়তো আমি বাইরে গেছি, কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমাকে দেখতে না পেয়ে বিছানা থেকে উঠে পড়ে। উঠতে মাথার কাছে চিঠিটা পায় আর চিঠিটা পেয়ে ভাইয়া বলে চিৎকার দিয়ে কাঁদতে থাকে। তার কান্না শুনে চাচা উঠে যায় আর চাচাকে বলে, বাবা, ভাইয়া আমাকে ছেড়ে চলে গেছে। বাবা, তুমি আমার ভাইয়াকে এনে দাও। তখন চাচা সিমিকে সান্ত্বনা দিয়ে বলে, কাঁদিস না মা, এর চেয়ে আমরা ওকে খুঁজি, চল। এরপর চাচার সিমি আমাকে খুঁজতে বের হয়। তারা আমাকে অনেক জায়গায় খোঁজে কিন্তু পায় না। সিমি খুব কান্না করছিল আর বলছিল, ভাইয়া আমার জন্যই চলে গেছে। আমি যদি ভাইয়ার কাছে চকলেট না চাইতাম, ভাইয়ার উপর অভিমান না করতাম, তাহলে ভাইয়া আমাকে ছেড়ে যেত না। সব কিছুর জন্য আমিই দায়ী। ভাইয়া, আমি আর চকলেট চাইবো না, আমি আর তোমার উপর রাগ করবো না। তবুও তুমি ফিরে আসো। তুমি ছাড়া আমি কাকে ভাইয়া বলে ডাকবো? আল্লাহ, তুমি আমার ভাইয়াকে ফিরিয়ে দাও। ভাইয়া, তুই ফিরে আয়। চাচা সিমিকে অনেক বলে বোঝাচ্ছে
কিন্তু সিমি কোনো কথাই শুনছে না, কান্না করেই যাচ্ছে। হঠাৎ সিমির মনে পড়ে যায় আমার অনেক দূরে চলে যাওয়ার কথা। সিমি কান্না করতে করতে ভাবতে থাকে কোথায় এমন জায়গা আছে যেখানে আমি যেতে পারি। হঠাৎ ওর মনে পড়ে যায় বস্তির পাশের ঝোপঝাড়ের কথা। সিমি হঠাৎ বসা থেকে উঠে দৌড়তে লাগে। চাচাও সিমিকে ডাকতে ডাকতে ওর পিছনে ছুটতে লাগলো। সিমি সেখানে পৌঁছে দেখে আমি বিষের বোতলে ঢাকনা খুলে মুখে দিতে যাচ্ছিলাম। সিমি দৌড়ে এসে আমার হাত থেকে বোতলটা ফেলে দেয়, আর আমি কিছু বুঝে ওঠার আগে আমাকে জোরে ধরে কাঁদতে শুরু করে আর বলতে থাকে, তুই কি করতে যাচ্ছিলি ভাইয়া? তুই একটাবারও ভাবলি না তোর বোনটার কথা? একটাবারও ভাবলি না তুই চলে গেলে তোর এই বোনটার কি হবে? শুধু একটু অভিমান করেছি বলে তুমি আমাকে এতটা শাস্তি দিতে যাচ্ছিলিস ভাইয়া? তুই এত স্বার্থপর ভাইয়া, নিজের বোন হলে এমন করতে পারতিস? এইসব বলছিল আর কান্না করছিল। কান্না করতে করতে আমার বুকের কাপড় ভিজে দিচ্ছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, সাথে কাঁদছিলাম। হঠাৎ সিমি আমাকে সারিয়ে উঠে পড়ে এবং হাঁটতে থাকে বাড়ির রাস্তা ধরে। চাচা আমার কাছে আসলো আর বলল, তোমাকে আমরা অনেক জায়গায় খুঁজেছি বাবা, আমরা অনেক ভয় পেয়েছিলাম বাবা, মেয়েটা অনেক কষ্ট পাইছে। মাফ করবেন চাচা। এরপর চাচা সহ সবাই বাসায় চলে আসলাম। ভাগ্য ভালো যে ওরা কেউ এখনও আসল কারণটা বুঝতে পারেনি। বাসায় এসে দেখি সিমি বিছানায় শুয়ে কাঁদছে। আমি ওর কাছে গিয়ে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আমার ভুল হয়ে গেছে বোন, আমাকে মাফ করে দে। আর জীবনে এরকম ভুল হবে না। মাফ করবি না তোর ভাইকে? এই দেখ আমি কান ধরছি, প্লিজ কথা বল আমার সাথে। তুই তো জানিস তোর সাথে কথা না বলে তোর ভাই থাকতে পারে না। আমি কারো বোন না, তাই আমার পাশে কাউকে বসে কাঁদতে হবে না। যে আমার কথা ভাবে না সে যেখানে খুশি যেতে পারে। আচ্ছা আমি তোর ভাই না তো? আচ্ছা আমি চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরবো না, ভালো থাকিস। এই বলে এর পাশ থেকে উঠে চলে আসতে চাইলে সিমি আমার হাত শক্ত করে ধরে চাচাকে উদ্দেশ্য করে বলে, এই ঘর থেকে কেউ যদি বাহির হয় তার কিন্তু খবর আছে আব্বু, পা ভেঙে রেখে দেব। তোরা ভাই বোনের মাঝে আমি নাই, তোরা যা পারিস কর। চাচা রুম থেকে বাহির হতেই সিমি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে মাফ করে দিস ভাইয়া, আমি আর জীবনেও চকলেট খেতে যাবো না, কখনো তোর উপর রাগও করব না। তবুও তুই আমাকে ছেড়ে যাস না ভাইয়া, প্লিজ। দূর পাগলি, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। দেখ তোর ভাইয়া তোর পাশেই আছে। ভাই বোনের মান অভিমান শেষ হলে খেয়ে নে। এই বলে চাচা প্লেটে ভাত এনে দিল। আমি সিমিকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে আমি চাচার কাছে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন আবার রিক্সা নিয়ে বের হলাম। এমন সময় একটা ছেলে ডাক দিল। লক্ষ্য করলাম ছেলেটার সাথে একটা মেয়েও আছে। ছেলেটির কাছে কি আমি অবাক, কারণ ছেলেটি হলো লিমার বড় ভাই, নাম মামুন। চলে আসতে চাইলাম, কিন্তু মামুন ভাইটাকে আর ফিরে যেতে পারলাম না। কাছে যেতেই মামুন ভাই যেন কেমন করে তাকালো। মেয়েটি বলল, অমুক ঠিকানায় যাবে? যাবে না কেন? এইসব ছোট লোকরা তো যাওয়ার জন্যই রিক্সা চালায়। অবশেষে তারা রিক্সায় উঠে পড়লো। এমন সময় মামুন ভাই বলল, জানো জুই, কিছু কিছু ছোট লোকরা বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চায়। কোথায় তুমি এমন ছোট লোক দেখলে? এই ধরো এমন ছোট লোক আমাদের আশেপাশেও থাকতে পারে। ও, আমি কিছু বললাম না। তাদের দেওয়া ঠিকানায় পৌঁছে দিলাম। মামুন ভাই রিক্সা থেকে নেমে একটা 100 টাকার নোট আমার মুখের উপর ছুঁড়ে চলে গেল। আমি কিছু না ভেবে টাকাটা নিয়ে চলে আসলাম। অনেক রাতে রিক্সা নিয়ে বাসায় ফিরছিলাম। দেখলাম হসপিটালের সামনে একটা ছেলে মাথায় হাত দিয়ে রাস্তায় বসে কাঁদছে। রিক্সা থেমে তার কাছে গিয়ে কাঁধে হাত রাখতেই আমার দিকে ফিরে তাকালো। তাকে দেখে আমি অবাক হয়ে বললাম, সাকিব তুই? হ্যাঁ, সে আমার বেস্ট ফ্রেন্ড সাকিব। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, দোস্ত, আমার মায়ের অবস্থা ভালো না, ডাক্তার বলেছে 30 মিনিটের মধ্যে অপারেশন করতে হবে, নাহলে মাকে বাঁচানো যাবে না। এখন অপারেশন করতে 3 ব্যাগ ও নেগেটিভ রক্তের প্রয়োজন। সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাই নাই। তুই একটা ব্যবস্থা কর দোস্ত, নাহলে মাকে বাঁচাতে পারবো না। মা ছাড়া আমার জীবন আর কেউ নাই রে। চিন্তা করিস না, আমি কিছু একটা, ফোনটা একটু দে। নিয়ে ধর, কিছু একটা কর দোস্ত। এরপর আমার সিমটা সাকিবের মোবাইলে ঢুকিয়ে সাবির ভাইকে কল দিলাম। কল দিয়ে রক্তদাতার খোঁজ নিতে বললাম এবং 30 মিনিটের মধ্যে হাসপাতালে চলে আসতে বললাম। যেই কথা সেই কাজ। সাবির ভাই 3টা ছেলেকে নিয়ে এসেছে। 3টা ছেলের থেকে 3টা ব্যাগ রক্ত নেওয়া হলো। রক্ত দেওয়া শেষে অপারেশন শুরু হলো। আমি বাসায় চাচার ফোনে কল দিয়ে বলে দিলাম যে আমি একটা সমস্যায় পড়েছি, বাসায় যেতে দেরি হবে। দীর্ঘ 45 মিনিট পর অপারেশন শেষ হলো। ডাক্তার বেরিয়ে বলল, অপারেশন সাকসেসফুল, রোগী এখন বিপদমুক্ত, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। কিছুক্ষণ পর আন্টিকে বেডে শিফট করা হলো। সাকিব আমার কাছে এসে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, তুই কি বলে যে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছি না। আমার মা যিনি তোকে অপমান করে বাসা থেকে বাইর করে দিয়েছিলেন, তার জীবন আজ তুই বাঁচালি, আর আমি কি না তোর বেস্ট ফ্রেন্ড হয়েও কোনোদিন খোঁজ দিতে পারলাম না। আমাকে মাফ করে দে ভাই, আমাকে মাফ করে দে। ধুর পাগল, আমি কিছু মনে করিনি। আমার কপালে সব লেখা ছিল। তুই বরং আন্টির কাছে যা,
আর এনে তোর ফোন, আমি চললাম রে, ভালো থাকিস। সাকিব আমার হাত চেপে ধরে বলল, কই যাচ্ছিস তুই? মায়ের সাথে কথা বলে যা। আচ্ছা, তুই এখনো মাকে ক্ষমা করতে পারিস নাই, তাই না? আর কোথায় থাকে সেটাও তো বলি না। না রে ভাই, আন্টি আমাকে দেখলে রাগ করবে, আর আমার কারো উপরে রাগ নেই, এসব আমার কপালের দোষ। আর আমি বসতিতে থাকি। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। এইসব বলে সাকিবকে কিছু বলার সুযোগ না দিয়েই সেখান থেকে চলে আসলাম রিক্সা নিয়ে। সেমির জন্য কিছু চকলেট নিলাম, নিয়ে বাসায় ফিরলাম। বাসায় গিয়ে দেখি সেমি ঘুমায়নি, জেগে আছে। সেমিকে চকলেটগুলো দিলাম, এরপর সেমি সহ খেতে বসলাম। সেমি এক প্লেটে ভাত নিয়ে আমাকে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে রিক্সা নিয়ে বেরোচ্ছিলাম, তখন চাচা বলল, বাবা, কিছু মনে না করলে একটা কথা বলতাম। বলেন চাচা। আমার ওষুধ শেষ বাবা, যদি আসার সময় কিছু ওষুধ নিয়ে আসতে। ইনশাল্লাহ নিয়ে আসবো। এই বলে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরের প্রচণ্ড রোদে বেশি প্যাসেঞ্জার নাই, তাই ভাবলাম চাচার ওষুধটা নিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। দোকানে ওষুধ নিয়ে পিছনে ফিরে তাকাতে আমি শক খেলাম। আমার আপু আমার পিছনে দাঁড়িয়েছে। তাকে দেখে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। অনেক সময় এভাবে তাকিয়েছিলাম তার দিকে। কতক্ষণ তাকিয়েছিলাম মনে নেই। হঠাৎ আপু বলে উঠলো, এই অসভ্য বেয়াদব, পথ ছাড়েন। আব্বু আম্মু কেমন আছে রে? মুখ ফুসকে বেরিয়ে গেছে। ঠাস ঠাস করে দুইটা চড় দিয়ে বলতে লাগলো, তোর ওই মুখে আমার বাবা মার নাম নেওয়া সাহসী কি করে হয়? তুই আমাদের কাছে মৃত, তাই আর জীবনও আমার বাবা মাকে মা বাবা বলবি না। উৎসুক জনতা চেয়ে আছে আমাদের দিকে। একসময় একজন লোক এসে বলে উঠলো, কি হয়েছে আপা? এই বিয়াদবটা কিছু বলেছে নাকি? আমাকে খারাপ ইশারা করেছে। আমি আপুর কথা শুনে অবাক। এটা কি বললো আপু? তারপর আর কি, সবাই মিলে গণধোলাই দিল। আর আপু চেয়ে চেয়ে দেখি মজা নিল। মারের চেয়ে আপুর কথাটা বুকে বেশি আঘাত করেছে। আর কিছুই বলার নেই। মার খেয়ে বাসায় আসলাম। সিমি আমাকে দেখে অনেক কান্নাকাটি করলো। হাত পায়ে কেটে যাওয়ার জায়গাগুলোতে মলম লাগিয়ে দিল। এভাবে কেটে গেল কয়েকটি দিন। একদিন রিক্সা চালিয়ে রাতে বাসায় আসলাম। এসে দেখি একটা গাড়ি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ বুকটা কেমন যেন করে উঠলো, তাই তাড়াতাড়ি বাড়ির ভিতরে গেলাম। বাড়ির ভিতরে গিয়ে যা দেখলাম তাতে তো আমি অবাকের শীর্ষে। দেখলাম সাকিব আর আন্টি এসেছে। সাকিব আমাকে দেখা মাত্রই আমাকে সে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস দোস্ত? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি দোস্ত। তো হঠাৎ করে এখানে কেন? কেন আসতে পারি না নাকি? সেই কথা বলি নেই। এই গরিবের বাড়িতে আসছিস। আমার তো তোদের মতো বসতে দেওয়ার আসবাবপত্র নাই। কোথায় এখন তোদের বসতে দিই বল? তার কোনো প্রয়োজন নেই দোস্ত। এরপর সিমিকে ডেকে বললাম নাস্তা খাওয়াইছে কিনা। সিমি নাকি তাদের নাস্তা করিয়েছে, তাই আর বেশি কথা বাড়ালাম না। সাকিব বলল, চল দোস্ত, বাজার করতে যাবো আজ দুই বন্ধু। আর হ্যাঁ, রাতে কিন্তু আমরা খেয়ে যাব। কি আর করার, সাকিবকে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। এতক্ষণ আন্টি আমার দিকে শুধু চেয়েছিল, কথা বলার সাহস পাচ্ছিল না। বাজারে গিয়ে অনেক বাজার খরচ করলাম। সাকিব টাকা দিতে চাইলো, কিন্তু দিতে দেয়নি। কি করে দিতে দেই বলেন? তারা আমার মেহমান, তাদেরকে খাইয়ে আবার তাদের কাছেই কিভাবে টাকা নেই? গরিব হতে পারি, কিন্তু এতটা ভিখারি না। বাজার করে বাসায় নিয়ে আসলাম। বাসায় এসে সাকিব বলল, আমি আর সালাফি রান্না করব আজকে। কি আর করার, দুজনেই রান্না করতে শুরু করলাম। সিমি আমাদেরকে হেল্প করছে। মাঝে মাঝে দেখি সাকিব আর সিমি একে অপরের দিকে চেয়ে আছে, কিন্তু আমার জন্য ভালো করে তাকাতে পারছে না। আমি কিছু বললাম না। এতক্ষণ অনেকবার দেখছি আমার দিকে চেয়ে আছে, তাই আর বসে থাকলাম না। আন্টির কাছে গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ ভালো বাবা। তারপর আন্টি যা করলো আমি তো অবাক। আন্টি আমার হাত ধরে বলতে লাগলো, বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দে। তুই মাফ না করলে আল্লাহ তাআলাও মাফ করবে না। ধুর আন্টি, কি যে বলেন না। কোলাঙ্গারের কাছে মাপ চাচ্ছেন, এতে আপনার পাপ হবে। বাবা, আমাকে আর লজ্জা দিও না। আমি খুবই অনুতপ্ত বাবা। আমি তো তোমার মায়ের মতো, মা মনে করে কি ক্ষমা করা যায় না? মা বলতেছেন, আবার ছেলের কাছে ক্ষমাও চাচ্ছেন, এতে আমার পাপ বাড়ছে না? এই কথা বলার সাথে সাথে আন্টি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অন্যদিকে সিমিও সাকিবের কথোপকথন। তোর নাম কি? সামিয়া আক্তার সিমি। কোন ক্লাসে পড়ো? জেএসসি পরীক্ষার্থী। ও মা, তুমি তো পিচ্ছি, কিন্তু দেখতে তো মাশাআল্লাহ। ধুর, কি যে বলেন। এই বলে সিমি রান্নাঘর থেকে বেরিয়ে এলো, সাথে সাকিবও। আন্টি বলল, আমি তোমার বিষয়ে সব জানি সালাফি। আপনাকে কে বলল? সাকিব। সাকিবের দিকে গরম চোখে তাকাতেই ও মাথা নিচু করে বলল, সরি দোস্ত, তার মায়ের ভুল ভাঙ্গাতে সব বলে দিছি। বাবা, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত আন্টি? আর তুমি রিক্সা চালাবে না, আমাদের কোম্পানিতে চাকরি করবে। করুণা করছেন? আমি না তোমার মায়ের মতো, এটা এক মায়ের উপহার হিসাবে গ্রহণ করো বাবা। ও যদি প্রপোজালটা অ্যাকসেপ্ট না করে
তাহলে কিন্তু আমরা না খেয়ে মরে যাব। চাচা ও সিমি অনেক রিকোয়েস্ট করলো, অবশেষে রাজি হয়ে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর সাকিব আর আন্টি চলে গেল। পরের দিন থেকে চাকরি জীবন শুরু হলো। এভাবে দিনকাল চলতে থাকলো। কিছুদিন পর একদিন রাতে চাচা আমাকে আর সিমিকে কাছে ডাকলেন, ডেকে বললেন, বাবা, আমি যদি মরে যাই তাহলে তুমি আমার এই মা মরা মেয়েটাকে দেখে রাখো, ওকে কষ্ট পেতে দিও না বাবা। আমি মরে গেলে ওর এই দুনিয়ায় আপন বলে কেউ থাকবে না বাবা। ওকে একটু দেখে রাখো আর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিও। ওকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। এই কথা শুনে সিমি কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো, তুমি কোথাও যাবে না বাবা, আমাকে ছেড়ে কোথাও না। পাগলি মেয়ে বলে কি? আমি কথা দিচ্ছি চাচা, শরীরে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওকে রক্ষা করবো চাচা। এবার শান্তিতে মরতেও পারবো বাবা। সিমি কেঁদেই যাচ্ছে। অবশেষে সবাই খেয়ে ঘুমিয়ে পড়লাম। ফজর উঠে চাচাকে ডাক দিলাম নামাজের জন্য, কিন্তু কোনো সাড়া পেলাম না। তাই চাচার গায়ে হাত রাখলাম, দেখলাম গা খুবই ঠান্ডা হয়ে গেছে। একটু ঝাঁকিয়ে দিলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। আমি চমকে গেলাম আর তাড়াতাড়ি করে নার্স চেক করলাম। নার্স চেক করে আমি যেন গায়ে সমস্ত শক্তি হারিয়ে ফেললাম আর চোখ দিয়ে অজর ধারায় পানি পড়তে লাগলো। হ্যাঁ, চাচার এই দুনিয়াতে নেই, আমাদের ইতিম করে চলে গেছেন পরপারে। আমি চাচার মাথা পর্যন্ত ডেকে দিয়ে কোনো রকমে উঠে সিমির কাছে ওকে ডাক দিলাম। ও তৎক্ষণাৎ উঠে বলল, কি হয়েছে ভাইয়া, এত সকালে ডাকছিস কেন? কিছু লাগবে? বোন, আমাকে একটা কথা দিবি? কি কথা ভাইয়া? আগে কথা দে। আচ্ছা কথা দিলাম, এবার বল। আমি কিংবা আমাদের মধ্যে কেউ যদি পরপারে চলে যায়, তুই একদম কাঁদবি না। কথাগুলো বলতে বলতে নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আচ্ছা ভাইয়া, এই কথা বলার জন্য এত সকালে ডাকছো? আর বাবা কেন এখনো ওঠে নাই? নামাজে যাবে না নাকি? এই বলে সিমি চাচাকে ডাকতে যেতে লাগলো। আমি ওর এক হাত চেপে ধরলাম। ও বলল, কি হলো ভাইয়া, তোর কি মন খারাপ? দাঁড়া, আগে বাবাকে ডেকে দিই, তারপর তোর মাথায় মালিশ করে দিব। আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওকে টেনে বুকে নিয়ে অযথারে কান্না করতে লাগলাম। সিমি অনেকবার জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে ভাইয়া, বল আমাকে বল, না হলে কিন্তু এবার আমিও কেঁদে দিব। বোন, চাচার আমাদের মাঝে নেই রে, চলে গেছে আমাদের ছেড়ে, আমাদের এতিম বানিয়ে চলে গেছে। সিমি যেন এর জন্য মোটেই প্রস্তুত ছিল না। সে বলল, কি বলছিস এসব ভাইয়া, তোর কোথাও ভুল হচ্ছে। তুই দাঁড়া, আমি বাবাকে ডাকলে দেখিস ঠিক উঠবে। এই বলে সিমি আমাকে জড়িয়ে চাচার কাছে গেল। চাচার মাথার কাছে এসে বসে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, বাবা, ও বাবা, ওঠো, আজান হয়েছে, নামাজে যাবে না? তুমি না বলেছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না? তুমি তো আমাকে কথা দিয়েছিলে বাবা, তাহলে আজ কেন এরকম করে শুয়েছ? ও বাবা, ওঠো না, দেখো তোমার মেয়ে ডাকছে। দেখো ভাইয়া কত কান্না করছে। তুমি কি আমাদের উপর অভিমান করেছো বাবা? দেখো বাবা, এরকম করে থেকো না কিন্তু, আমার কষ্ট হচ্ছে বাবা। বাবা, তুমি এটা কিভাবে করতে পারলে বাবা? আমাদের এতিম করে দিয়ে চলে গেলে। দেখ ভাইয়া, বাবা আমার সাথে কথা বলছে না। বাবা, ও বাবা। চিৎকার করে ডাকতে লাগলো। আমার কিছুই করার নেই, কান্না করা ছাড়া। ইতিমধ্যে আশেপাশের মানুষেরা এসে ভিড় জমিয়ে ফেলেছে, সবার চোখে পানি। হঠাৎ সিমি বাবা বলে ডাকতে ডাকতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে নিলাম নিজের বুকে, কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। লোকজন চাচার গোসলের ব্যবস্থা করতে লাগলো। হঠাৎ কোথা থেকে যেন সাকিব এলো, এসে আমাকে জোরে জোরে কাঁদতে লাগলো। ওকে জোরে অনেকক্ষণ কাঁদলাম। চাচাকে গোসল দেওয়া হচ্ছে, কিন্তু এখনও সিমির জ্ঞান ফিরে নাই। সিমির মাথা আমার কোলে নিয়ে বসে আছি আর চোখের পানি ফেলছি। একসময় সিমির জ্ঞান ফিরল। ও আর কান্না করছে না, শুধু আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। চাচাকে সাজানো হয়ে গেল। সিমি ধরে শেষবারের মতো চাচাকে দেখাতে নিয়ে গেলাম। সিমিকে ধরে শেষবারের মতো চাচাকে দেখাতে নিয়ে গেলাম। ও শুধু চাচাকে দেখে চাচার মুখে হাত বুলে দিয়ে কপালে একটা ভালোবাসার পরশিখি দিয়ে বলল, ভাই আমাকে নিয়ে চল। সিমিকে ঘরে নিয়ে এসে বললাম, লক্ষ্মী বোন কাঁদিস না, আমি শুধু যাবো আর আসবো। সিমি শুধু ঘাড় নাড়ল। এরপর চাচার শেষ কার্য শেষ করে দ্রুত বাসায় চলে আসলাম। এসে দেখি সিমি অন্য পাশে আনমনে বসে আছে। আমি কি ওর মাথায় হাত বুলে দিতেই ও আবার আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। আমি বুঝলাম ও খুব ভয় পেয়েছে। সিমি বলল, ভাইয়া, বাবা তো আমাকে একদিনও ছেড়ে থাকতে পারে না, তাহলে এইখানে একাই কিভাবে থাকবে রে ভাইয়া? এ বলে কাঁদতে লাগলো। আর সাকিব আমাদের এইভাবে দেখে ওর চোখ দিয়ে অজর ধারায় পানি পড়ছে। এইভাবে সন্ধ্যা হয়ে গেল। সাকিব খাবারের প্লেট আমার কাছে নিয়ে এসে বলল, কিছু হলে খেয়ে যা দোস্ত, না খেলে শরীর খারাপ করবে। তুই না খেলে সিমিও খাবে না দোস্ত। খাবো না রে ভাই, তুই আমাকে জোর করিস না। হঠাৎ সিমি উঠে আমাকে সারিয়ে খাবার প্লেট হাতে নিয়ে
এক লোকমা খাবার আমার মুখের কাছে ধরে বলল, খেয়ে নে ভাইয়া। দেখ আমি তো কাঁদছি না, তাহলে তুই কেন কাঁদছিস? আমরা কাঁদবো না ভাইয়া, আমার কোনো দুঃখ নেই ভাইয়া। বাবা চলে গেছে তো কি হয়েছে, তোর মতো একটা ভাইয়া তো রেখে গেছে, এতেই আমি খুশি ভাইয়া। আমি এর কথা বাড়ালাম না, খেতে লাগলাম আর সিমিকেও খাওয়াতে লাগলাম। আর সাকিব আমার দিকে তাকিয়ে আছে, ওকেও কাছে ডেকে নিলাম আর খাইয়ে দিলাম। আজ রাতে সাকিব ওর বাসায় যায়নি। খাওয়া শেষে সিমি সেই আগের মতো করে আমাকে জড়িয়ে নিয়ে বলল, ভাইয়া বাবা কত অভিমানী তাই না? আচ্ছা তুইও কি আবার কোনোদিন আমাকে রেখে বাবার মতো অভিমান করে চলে যাবি না তো? তোকে ছেড়ে আমি কোথাও যাবো না রে আপু, তুই ছাড়া আমার কি আছে বল। আমি বুঝি কারো কেউ না, ভালো ভালো। ওর কথায় মুচকে হাসলাম। রাতে সিমি আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো আমার এক সাইডে আর সাকিব অন্য সাইডে। এভাবেই চলতে লাগলো আমাদের জীবন। 4 বছর পর আজ আমি প্রতিষ্ঠিত, অফিস, সিমি আর আমার বুকের হাজারো কষ্ট নিয়ে চলছে আমার জীবন। আর হ্যাঁ, আমি একটা বাড়ি আর একটা গাড়িও কিনেছি, সেখানে শুধু সিমি আর আমি থাকি। এতদিনে লিমা আর আপুর সাথে অনেকবার দেখা হয়েছে, প্রতিবারই অপমান ছাড়া কিছুই পাইনি। আজ সিমি বায়না ধরেছে শপিং করবে, তাই ওকে নিয়ে শপিং মলে শপিং করতে গেলাম। বুঝতেই তো পারছেন, মেয়ে মানুষের শপিং। সাকিবও আসছে আমাদের সাথে। আমি সিমের সাকিব শপিং মল থেকে বাইরে হচ্ছিলাম, এমন সময় সামনে দেখলাম লিমা। শুধু লিমা না, ওর সাথে একটা ছেলেও। সাকিব লিমাকে জিজ্ঞেস করলো, কেমন আছিস লিমা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেন, কি ভাবছিলিস? কোনো বেইমানের বেইমানিতে মরে যাব? আর ধুর, কি বলছিস? যা বলছি ঠিকই তো বলছি। আর এই যে দেখছিস, এ হলো আবির, আমার উঠবে হাজবেন্ড। তার কথাটা শুনে খুব খারাপ লাগলো। লিমা আবার আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, আর কত মেয়ের জীবন নষ্ট করবি? অনেক তো হলো, এবার থাম। দেখছি নতুন কাউকে জুটিয়ে ফেলছিস। বাহ বাহ বাহ। লিমা প্লিজ থামো। কি থামবো? হ্যাঁ, তোর মতো ছেলের জন্য আমার মুখে অন্য কোনো ভালো ভাষা আসে না রে। তোর মতো ছেলেদের তো ওই কাজ একজনকে কাঁদিয়ে চলে যাওয়া, মেয়েদের জীবন নষ্ট করা। আচ্ছা, এই মেয়েটার কি এমন আছে যা আমার মাঝে নেই? আমাকে বলতিস তোর বেশ্যা হয়ে থাকতাম, নিজেকে সঁপে দিতাম তোর ওই নোংরামিতে। আর এই যে মেয়ে, এইকে বিশ্বাস করিস না। কোন দিন আবার তোরও সর্বস্ব লুটে নিয়ে অন্যজনের পিছনে ছুটবে। ক্যারেক্টার লিস্ট কোথাকার। কথা শেষ না হতেই লিমার গালে সজোরে 2টা থাপ্পড় পড়ে। আপনারা ভাবছেন কে দিছে? এই তো, হ্যাঁ, সাকিবই লিমাকে থাপ্পড় মেরে বলতে লাগলো, আমার বন্ধুকে নিয়ে আর একটা কথা বলবি না। আমার বন্ধু তোকে ধোকা দেয়নি, বরং তুই দিয়েছিস। আমার বন্ধুর জীবনটা নষ্ট হওয়ার পিছনে তোর অবদানটাই কম না। এই যে দেখছিস ছেলেটাকে, আজ 5 বছর বাবা মা থেকে বিচ্ছিন্ন, আর এর জন্য তুই দায়ী। আর এই ছেলেটা ওর একমাত্র বোন। তাই কথা বললে ভেবে চিন্তে বলবি। আপনি কে আমি জানি না আপু, কিন্তু একটা কথাই বলবো, আমার ভাইয়া ঠকবাজ না, চরিত্রহীন না। আমার ভাইয়ের মতো ছেলে লাখে একটা মেলে। লিমার কথাগুলো আমার কানে বাজতে লাগলো। আমি না কেউ শরীরকে ভালোবেসেছিলাম, আমাকেও চরিত্রহীন ভাবতে পারলো। এইসব ভাবতে ভাবতে হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়লাম। লিমা সালাফি বলে চিৎকার দিয়ে দৌড়ে আমার কাছে আসতে চাইলে সাকিবুকে আটকে দেয়। সেমি আমার মাথা কোলে নিয়ে কাঁদতে শুরু করে আর বলে, ভাইয়া, এ ভাইয়া কি হলো তোর? আমার দিকে তাকা, কথা বল আমার সাথে। আবার লিমা আমার কাছে আসতে চাইলে সাকিবুকে আটকে দিয়ে বলে, খবরদার তুই আমার বন্ধুকে ছবি না, আমার বন্ধুর জন্য আমরা আছি, আর তুই ওর কাছে থেকে দূরে থাকবি। এরপর সাকিব গাড়ি থেকে দ্রুত পানির বোতল নিয়ে আসে আর আমার মুখে পানি চাপড়া দিতে থাকে। একসময় আমার জ্ঞান ফিরতেই সিমি আমার সমস্ত মুখে চুমুতে ভরিয়ে দিয়ে ঝরিয়ে নেয়। কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক, যে লিমার চোখে পানি। এরপর সিমি আর সাকিব আমাকে ধরে ওঠায়। আমি হাতের ইশারায় লিমাকে কাছে ডাকলাম। ও খুব দ্রুত আমার কাছে আসে। ওকে বললাম, কোনো অপরাধ করে থাকলে মাফ করে দিন, আর দোয়া করি আপনাদের বিবাহিত জীবন সুন্দর হোক। এই বলে সাকিব আর সিমি আমাকে গাড়িতে উঠালো। কিছুক্ষণের মধ্যে বাসায় আসলাম। এভাবে আরও কিছুদিন কেটে গেল। ইদানিং শরীরটা কেন জানি ভালো যাচ্ছে না, খুব অল্পতে হাঁপিয়ে যাচ্ছি, কোনো কিছুই ভালো লাগে না। তাই সিদ্ধান্ত নিলাম ডাক্তার দেখাবো। যেই ভাবা সেই কাজ। চলে গেলাম ডাক্তারের চেম্বারে ঢুকে দেখি একটা ছোট মেয়ে খেলতেছে। ডাক্তারকে জিজ্ঞেস করে বলল, ওটা নাকি ওনার মেয়ে। মেয়েটা চোখে কেমন জানি মায়া আছে। ডাক্তার জিজ্ঞেস করলো, কি সমস্যা? আমার সব সমস্যার কথা শুনে উনি বললেন, আপনার কি কিডনির কোনো সমস্যা আছে? আছে একটু। কি সমস্যা খুলে বলুন। ডাক্তারের জোড়াজুড়িতে শেষে সব বললাম। উনি কিছু টেস্ট দিলেন। আমি চেম্বার থেকে বেরিয়ে দেখে আপু বাইরে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে চলে গেলাম। টেস্টগুলো করালাম, এখনও রিপোর্ট দেয়নি। বসে আছি রিপোর্টের অপেক্ষায়।
হঠাৎ দেখলাম লিমা কেন জানি আমার দিকে আসতেছে, হয়তো আবার অপমান করবে, তাই আমি মুখ অন্যদিকে ফিরিয়ে নিলাম। লিমা আমার কাছে এসে অনেকক্ষণ কথা বলতেছে না, আমি ঘুরে তাকাচ্ছি না। হঠাৎ লিমা বলে উঠলো, কেমন আছো এখন? তোমার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না। আপনি বরং আপনার নতুন সংসারের দিকে মন দেন। আর এখানে কেন আপনি? বাবার রিপোর্ট নিতে আসছিলাম। আর আমাকে আপনি করে বলছো কেন? আর কেনই বা উল্টো দিকে ঘুরে আছো? আমাকে কি তোমার মুখটা দেখারও সুযোগ দিবে না? না, আমার মতো পাপির মুখ দেখলে আপনার পাপ হবে, তাই আপনি চলে যান। এ কথা বলায় লিমা দৌড়ে চলে গেল। একটু দূরে আবিরকে দেখলাম, ওর কাছে গিয়ে বললাম, পাগলিটাকে দেখে রাখিস ভাই, কোনো কষ্ট দিস না। এই বলে রিপোর্ট আনতে গেলাম। অন্যদিকে আপু ডাক্তারের চেম্বারে ঢুকে জিজ্ঞেস করলো, ওই ছেলেটা আসছিল কেন? আরে আর বলো না, কিডনির সমস্যা দেখা দিয়েছে, আবার একটা কিডনি নাই। আপু অবাক হয়ে বলল, কিভাবে? ওর মায়ের কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে তার মাকে একটা কিডনি দিয়েছিল। এমন সন্তান কজনের হয় বলো? আপু এই কথা শুনে ধপ করে মাটিতে বসে পড়লো আর কাঁদতে লাগলো। ডাক্তার দ্রুত আপুর কাছে গিয়ে আপুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমি ওর কাছে যাব, তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো। কেন? ও তোমার কি হয়? ও আমার কলেজের টুকরা ভাই, আমি ওকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছি। তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো প্লিজ। তুমি চিন্তা করো না, ও রিপোর্ট নিয়ে আসতেছে। আমি রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকলাম। ঢুকে দেখি আপু চেয়ারে বসে আছে আর কাঁদছে। আমি সেদিকে না তাকিয়ে সামনে এগোতে লাগলাম। হঠাৎ আপু এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে মাফ করে দে ভাই, আমি তোকে বুঝতে পারি নাই। আমি তোকে অনেক অপমান করেছি, এমনকি মানুষকে কাছে তোকে খারাপ বানিয়েছি। আমাকে মাফ করে দে ভাই। আরে আরে কী করছেন? নোংরা মানুষের গায়ে হাত দিলে আপনার হাত অপরিষ্কার হবে, লোকে দেখলে কি বলবে বলেন? ভাই আমাকে মাফ করে দে। আপনি বলতে পারেন সেই সব অপমান, কিন্তু আমি না। আমি কোনোদিন আপনাকে মাফ করব না, মরে গেলেও না। এখন আপনি যেতে পারেন। আপু কান্না করতে করতে বেরিয়ে গেল। ডাক্তার আমার কাছে এসে বলল, একবার কি ক্ষমা করা যায় না? না। আর আপনি ওনার হয়ে ওকালতি করছেন কেন? কারণ আমি তোমার দুলাভাই আর ও তোমার ভাগ্নি। বোনের সাথে যে সম্পর্ক আর দুলাভাই। ডাক্তার সরি। রনি ভাইয়ের কিছু না বলে রিপোর্টগুলো দেখতে লাগলেন আর আমি রিমিকে আদর করতে লাগলাম। অনেকক্ষণ পর রনি ভাইয়া আমার কাছে আসলেন। আমি চোখে স্পষ্ট পানি দেখতে পাচ্ছিলাম। তিনি হঠাৎ আমাকে জড়িয়ে ধরে এমন কথা বলবেন যা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, হঠাৎ রনি ভাই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। তাই বললাম, কি হয়েছে ভাইয়া? তুই এতদিন কোথায় ট্রিটমেন্ট করাইছিস? করার নাই। সেটা তুই কি করছিস ভাই? কেন, কি হয়েছে খুলে বলো আমাকে। তোর একটা কিডনিও ড্যামেজ হয়ে গেছে। বলে কাঁদতে লাগলো। আমি আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গেলাম। 2 ফোঁটা পানি চোখ থেকে গড়িয়ে পড়লো, কিন্তু কিছুটা খুশি হলাম। আর এই অবহেলাময় জীবন ভালো রাখছে না। এবার এর একটা ইতি চাই। আমি রনি ভাইকে বললাম, আমার হাতের কতদিন সময় আছে ভাইয়া? এভাবে বলিস না ভাই, আমরা তোর কিছুই হয়তো দিব না। মিথ্যা সান্ত্বনা না দিয়ে বলো আর কতদিন সময় আছে আমার হাতে? বড় জোর 1 মাস। কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোর কিছুই হতে দিব না। আমার জন্য আর কারো কিছু করতে হবে না ভাইয়া। আচ্ছা ভাই, আমাকে একটু কথা দিতে হবে। কি কথা? আগে আমার কাছে প্রমিস করো। আচ্ছা, করলাম, এবার বলো। এসবের কিছুই তুমি আপু কিংবা কাউকে বলবে না? না, এটা আমি করতে পারবো না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, আর যদি তুমি তোমার কথা না রাখো তাহলে কিন্তু আমি সবার থেকে নিজেকে আড়াল করে নেব। আচ্ছা, তুই যা বলবি তাই হবে, কিন্তু এরকম করিস না ভাই। তোর আপুকে মাফ করে দে। তোর জন্য অনেক কান্না করে জানিস। কিছুই বলতে পারি না আমি হতাশ। আচ্ছা, দেখা যাবে। আরও অনেকক্ষণ রনি ভাইয়ের সাথে কথা বললাম। ভাইয়া অনেক উপদেশ দিল কিভাবে চলতে হবে। এরপর সেখান থেকে বেরিয়ে পড়লাম আর আমার সেই প্রিয় জায়গা, সেই নদীর পাড়ে চলে এলাম। সেখানে যে লিমার নাম্বার চাইলাম সাকিবের কাছে ফোন করে, কিন্তু দিতে চাইল না। অনেক অনুরোধ করার পর দিল। তারপর তাকে ফোন দিলাম। সে আমাকে চিনতে পারেনি। পরিচয় না দিতেই ওকে সেই চিরচেনা নদীর পাড়ে আসতে বললাম আবিরকে নিয়ে। আমি নদীর দিকে তাকিয়ে আছি আর চোখ দিয়ে অযোধ্যায় পানি পড়তেছে। হঠাৎ কে যেন পিছন থেকে জড়িয়ে ধরল। আমি চোখের পানি মুছে ওর দিকে তাকালাম। যা ভেবেছিলাম তাই, লিমাই জড়িয়ে ধরেছে। এরপরে বলল, হঠাৎ করে এখানে আসতে বললে, কিছু হয়েছে কি? আচ্ছা লিমা, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? নিজের চাইতেও বেশি। হঠাৎ এ কথা বলছো কেন? তোমার ভালোবাসার কসম করে আমাকে একটা কথা দিবে? আচ্ছা, কথা দিলাম। কি কথা বলো? তুমি আবিরকে বিয়ে করে নাও, আর 1 মাসের মধ্যে। কি পারবে তো?
কথা দিছো কিন্তু। তুমি আমাকে নিজ হাতে মেরে ফেলো, তবু এ কথা বলো না। অনেক ভালোবাসি তোমায়। একবার অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছি। জানি না ভাইয়া যেসব বলছে সেই সব সত্যি কিনা। বিশ্বাস করো, তোমাকে কষ্ট দিয়ে আমিও সুখে থাকতে পারিনি। তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে মাফ করে দাও আর আমাকে আপন করে নাও। আর পারছি না আমি তোমায় বিহীন থাকতে। প্লিজ তুমি আমাকে আর পর করে দিও না। এবার যদি পর করে দাও তো আমি মরে যাব। প্লিজ, তুমি একবার এমন করেছো, এবার আর এমন করো না। তোমার পায়ে পড়ি। তার সম্ভব না লিমা। আমি তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু আপন করতে পারবো না। আমি এখন অন্য একজনকে ভালোবাসি আর তাকে বিয়ে করব। তুমি আমাকে ভুলে যাও। তুমি আমার সাথে এরকম করো না প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মরে যাব। কিছু করার নেই। আর আমার হবু বউ এখন প্রেগনেন্ট, তাকে ছেড়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। একথা বলতেই ঠাস ঠাস করে 2টা চট দিয়ে বলতে লাগলো, কি বললি? তোর হবু বউ প্রেগনেন্ট? ছোট লোক কোথাকার। আমি তোকে ভালো ভেবেছিলাম, এত অপরাধের পরও তোকে মাফ করে দিয়েছিলাম, আর তুই এসব বলতেছিস? ভাবছিলাম তোকে আপন করে নেব, কিন্তু না, তোর মতো চরিত্রহীনকে ভালোবাসা যায় না। আর কি বললি যেন? বিয়ে? হ্যাঁ, 1 মাসের মধ্যে বিয়ে করে তোকে দেখিয়ে দেব। তোর এই নোংরা মুখ আর কোনো দিন আমাকে দেখাবি না। জানি না আর কত মেয়ের জীবন তুই নষ্ট করেছিস। এইসব বলে সে চলে যেতে লাগলো। আবির আমার কাছে এসে বলল, আপনি মিথ্যা বলতেছেন ভাইয়া, আমি জানি, কিন্তু কেন মিথ্যা বলতেছেন জানি না, আর আমি জানতেও চাই না। তবে একটা কথা, লিমা আপনাকে ছাড়া ভালো থাকতে পারবে না, ও মরে যাবে। বাকিটা এখন আপনার ইচ্ছে। এই বলে সেও চলে গেল। আর আমি কাঁদতে কাঁদতে বসে পড়লাম। লিমা এইসব একেবারে বিশ্বাস করে নিল। কীভাবে পারল সে? একটাবারও ভেবে দেখলো না যে ওর সালাপি এসব করতে পারে না। তবে একটু খুশি হলাম এই ভেবে যে ও ভালো থাকবে। ওখানে বসে থাকলাম এটা ভেবে যে মনটা যদি একটু ভালো হয়। সন্ধ্যা হয়ে গেল, সেখানে বসে আছি। হঠাৎ দেখি সাকিব কল দিচ্ছে। কল রিসিভ করলাম না। বেশ কয়েকবার কল দিল, কিন্তু রিসিভ করিনি। এখন রাত 8টা বাজে। সেখানে বসে আছি। পিছন থেকে ঘাড়ে ঘাড়ে স্পর্শ পেলাম। হ্যাঁ, সাকিব এসছে। দাঁড় হতেই কাঁদো কাঁদো হয়ে বলল, বাড়ি যাবে না, নাকি এখানেই বসে থাকবি সারা রাত আর নিজের কষ্টগুলোকে আড়াল করে রাখবি আমাদের থেকে? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওকে জোরে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আর পারছি না রে ভাই, আর পারছি না সহ্য করতে। আমার বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে রে। চিন্তা করিস না, আল্লাহ তাআলা সব ঠিক করে দিবে। আর একদম কাঁদবি না। আজ তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আগে বাসায় চল। দুজনে গাড়িতে করে বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সাথে সাথে সিমি আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো। ওকে সান্ত্বনা দিয়ে চুপ করালাম। এরপর সবার দিকে তাকাতেই তো আমি অবাক। মা, বোন আর অনি ভাই আসছে। বাবা মাকে দেখে মুখটা অন্যদিকে করে নিলাম। এরপর মা আমার কাছে এসে সামনে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো, কিন্তু আমি ধরিনি। মাকে ছাড়িয়ে আবার মুখটা অন্য পাশে করলাম, যাতে কেউ আমার মুখ দেখতে না পারে। এরপর মা বলল, এমন কেন করছিস বাবা? আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, তুই আমাদের মাফ করে দে। অনেক আগে আপনাদের মাফ করে দিয়েছি। আর কেউ একজন বলেছিল আমার মুখ দেখলে নাকি তাদের মরা মুখ দেখতে হবে। আপনারা কেউ একজন জনসম্মুখে বলেছিলেন আমি নাকি তাকে খারাপ কিছু ইঙ্গিত করেছি। তাই আপনারা আসছেন, খাওয়া দাওয়া করে যাবেন। সিমি ওনাদের খাবারের ব্যবস্থা করো। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। রীতিমতো পালিয়ে আসলাম। রুমে এসে অনেক কান্না করতে থাকলাম। আমাকে মাফ করে দিও তোমরা, আমাকে মাফ করে দিও তোমরা। আমার এই অল্প সময়ের জীবনে আর কাউকে জড়াতে চাই না। অন্যদিকে সাকিব, আচ্ছা, কি বললো সালাফি? কে ওকে জনসমুদ্রে অপবাদ দিচ্ছে? আপু কাঁদতে কাঁদতে বলল, তুমি এটা কি করে পারলে নিজের ভাইকে সবার সামনে ছোট করতে? ব্যাস, আপনার নাটক শেষ হলে এবার আসতে পারেন। অনেক কিছু বলেছেন আপনারা, আর কিছু শুনতে চাই না। জানেন আন্টি, আমার ভাইয়া একদিনও খাটে ঘুমায় না, ফ্লোরে ঘুমায়। আর বললে বলে যে খাটে নাকি ঘুম আসে না। কিন্তু আজ বুঝলাম ভাইয়া কেন খাটে ঘুমায় না। আর আপনারা সেই মানুষটাকে এত কষ্ট দিয়েছেন। জানেন, সেদিন মার খেয়ে এসেও আপনার কথা একবারও বলে নাই আপু। বলেছে নাকি অ্যাক্সিডেন্ট করেছে। বাবা মা আপু আর কিছুক্ষণ কান্না করে চলে গেল। কিছুদিন থেকে লক্ষ্য করছি সাকিব কেন জানি আর বাসায় আসে না। আবার সিমিও কেন জানি মনমরা হয়ে থাকে। রাতে বাসায় এসে সিমিকে ডাক দিলাম। ওই সে আমার পাশে বসলো আর বলল, কি হয়েছে ভাইয়া? আচ্ছা তোর কি হয়েছে বলতো? আর সাকিব কেন এখন আসে না? তোদের কি কিছু হয়েছে? সত্যি করে বলবি। সিমি কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাইয়া, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আমরা তোমাকে জানাইনি ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও।
কয়েকদিন আগে ও এসে বলল ও নাকি স্বপ্নে দেখেছে আমার সাথে বিয়ে হওয়ার জন্য তুমি কোথাও হারিয়ে যাচ্ছ, তাই আমাকে ও অ্যাভয়েড করছে। আমি পারবো না ওকে ছেড়ে বাঁচতে ভাইয়া। ধুর পাগলি, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপরও সিমি জড়িয়ে ধরে কাঁদতেছে। একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো আমার বেডেই। এরপর আমি ফ্লোরে শুয়ে পড়লাম। পরের দিন অফিসে গিয়ে আমার কেবিনে বসে আছি। সাকিব আমার কেবিনে ঢুকে যা বললো তা শুনে তো আমি কাঁদতে লাগলাম। সাকিব আমার কেবিনে ঢুকে শান্ত গলায় বলল, সালাফি, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বল। আমি কালকে ফ্লাইটে দেশে বাইরে যাচ্ছি। কেন? এমনি, দেশে আর ভালো লাগছে না। এটাই কারণ নাকি অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ নেই। কার জন্য যাচ্ছিস? এই কথা বলার সাথে সাথেই সাকিব এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। নিজে অজান্তে সিমিকে ভালোবেসে ফেলেছি। আমি চাইলে তোর পা পর্যন্ত ধরে সিমিকে ভিক্ষা চাইব, কিন্তু যখন স্বপ্নে দেখলাম তুই অনেক দূরে চলে যাচ্ছিস, তখন নিজেকে ধরে রাখতে পারিনি। লাগবে না আমার ভালোবাসা, আমার বন্ধু থাকলে যথেষ্ট। আর ওর চোখের সামনে থাকলে বলতে পারবো না, তাই চলে যাচ্ছি। আর তুই থেকে যদি আমি চলে যাই তোদের থেকে অনেক দূরে, তখন কি করবি? মানে? কিছু না, আয় আমার সাথে। এই বলে সাকিবকে আমার সাথে নিয়ে বাসায় আসলাম। এসে দেখি সিমি বেলকনিতে দাঁড়িয়ে আছে। আনমনেই ওকে ডাক দিয়ে আমার সামনে আসলো। সাকিবকে দেখে চোখ নামিয়ে নিল। সাকিবের দৃষ্টিও নিচের দিকে। এরপর সাকিবকে সিমির কাছে নিয়ে এসে সিমিকে সাকিবের হাতে তুলে দিয়ে বললাম, সাকিব, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভাই, আমার কলিজা। আমার বোনটাকে দেখে রাখিস, ওকে কোনো কষ্ট পেতে দিস না। বাবা মা মরা বোন আমার জীবনে অনেক কষ্ট পেয়েছে, আমি না থাকলে ওকে আগলে রাখিস। এই কথা বলতে সিমি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তুই কোথায় যাবি? কোথাও যেতে পারবি না আমাকে ছেড়ে। তুই যেখানে যাবি আমাকেও নিয়ে যাবি। তোকে ছাড়া আমি থাকতে পারবো না রে ভাইয়া। ধুর পাগলি কোথাকার, আমি কি তোকে ছেড়ে থাকতে পারি বল? এভাবে 2 দিন কেটে গেল। এখন সিমি আর সাকিব ছুটিয়ে প্রেম করছে। একদিন রাতে খুব খারাপ লাগছিল। সিমিকে ডাক দিলাম, কিন্তু ও সাকিবের সাথে কথা বলা ব্যস্ত। একসময় কষ্ট সহ্য করতে না পেরে ফ্লোরে পড়ে গেলাম। কিছু সময় পর সিমি সাকিবের কল কেটে দিয়ে এসে আমাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে আসে। রনি ভাই চেক করতে থাকে। একসময় আমার জ্ঞান ফিরে আসে। রনি ভাইকে জিজ্ঞেস করলাম, আর কতদিন ভাইয়া? রনি ভাই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে একসময় আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। বুঝে গেলাম আর বেশি দিন নাই। অন্যদিকে সাকিব সিমির কাছে সব শুনে ঠাস ঠাস করে চর মেরে দিয়ে বলে, তোমার জন্য আমার ভাইকে আজকে হারাতে বসেছিলাম। লাগবে না আর তোকে আমার জীবনে আমার বন্ধু যথেষ্ট। এই বলে সাকিব আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে ছোটো বাচ্চার মতো কাঁদতে থাকে। সিমি কেবিনে প্রবেশ করে যেমন অপরাধীর মতো আমার দিকে তাকিয়ে আছে আর চোখের পানি ফেলছে। ওকে হাতের ইশারায় কাছে ডাকলাম। ও আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দে ভাইয়া। আমি আর কোনোদিন এরকম করব না। আমি আর ফোন ব্যবহার করব না। আমাকে মাফ করে দে ভাইয়া। আমি সব কিছুর জন্য দায়ী। আমি তোর খেয়াল রাখতে পারলাম না ভাইয়া। আমি তোর ভালো বোন হতে পারলাম না। ওকে এক হাত দিয়ে জোরে অন্য হাত দিয়ে সাকিবকে ডাকলাম। সেও আমাকে জড়িয়ে ধরলো। তাদেরকে বললাম, আমি যদি না থাকি তবু তোরা কষ্ট পাবি না, সুখে থাকবি। তোদের সুখে আমি খুশি হব। আচ্ছা, আমি যদি তোদের ছেড়ে অনেক দূরে চলে যাই, তোরা কি আমাকে ভুলে যাবি? এই কথা শুনে সিমি আর সাকিব আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আর কোনো কথাই বলছে না। আব্বা আম্মা বোন আমার অসুস্থতার কথা শুনে এসেছে। তারা অনেক কাঁদছে, মাপ চাইছে, কিন্তু কোনো কথা বলি নাই। অবশেষে তারা চলে গেছে। 2 দিন পর হাসপাতাল থেকে বাসায় আসছি। আগের থেকে অনেক শুকিয়ে গেছি, ঠিকমতো দাঁড়াতে পারি না। পরের দিন অফিসে গেলাম। কিছুক্ষণ পর দেখে লিমা আমার কেবিনে ঢুকলো। ঢুকে আমাকে দেখে অবাক করে দিয়ে জোরে ধরে কাঁদতে লাগলো। এরপর আমাকে ছাড়িয়ে একটা কার্ড আমার দিকে ছুঁড়ে মেরে বলল, এই দেখ আমার বিয়ের কার্ড, তোকে জাস্ট জানাতে আসলাম তোর মতো চরিত্রহীন রাস্তার কুকুরের আমার বিয়েতে অ্যালাউ না। তোর ওই রাস্তার কিটের মুখ আমাকে আর দেখাবি না। এই বলে চলে গেল। এরপর আবির আমার কাছে এসে বলল, ভাইয়া, এখনও সময় আছে, প্লিজ আপনি ওকে সত্যিটা বলে দিন। এ বিয়ে হলে আমরা কেউ সুখে থাকতে পারবো না। আমি একটু মুচকে এসে বললাম, ওর খেয়াল রেখো, কোনোদিনও কষ্ট দিও না। আবির আমার কেবিল থেকে বেরিয়ে যেতেই আমার মাথা কেমন জানি ঘুরতে লাগলো। আমি মাথা করে প্রায় পড়ে যাচ্ছিলাম। হঠাৎ সাকিব এসে আমাকে ধরে চেয়ারে বসিয়ে দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল আর বলল, তোর কি হয়েছে বল, আমাকে বলবি না? আমি না তোর ভাই,
খুব কষ্ট হচ্ছে রে তো কীভাবে দেখতে, প্লিজ আমাকে বল। কিছু হয়নি তো, আমি ঠিকই আছি। আমি জানি তুই কেমন আছিস। আচ্ছা শুনছিস, লিমার নাকি বিয়ে, আজকে দাওয়াত দিল। আচ্ছা আমি একবার কথা বলবো? আর একবার যদি ওর কথা বলিস তাহলে আমাকে চিরদিনের মধ্যে হারাবি। সরি, আর বলবো না। এরপরে সাকিব আমাকে জোর করে বাসায় নিয়ে আসলো। এখন আর বাসা থেকে বাহির হই না, বাহির হবার শক্তিটাই নেই। মাঝে মাঝে আপু আর মা বাবা আসে, কিন্তু আমি ভালোভাবে কথা বলি না। দেখতে দেখতে নীলার বিয়ের আগের দিন চলে আসলো। আর মনে আগে দিনগুলো মনে করছিলাম আর আল্লাহ তালার কাছে দোয়া করছিলাম যাতে আর একটা দিন বাঁচিয়ে রাখেন। সিমি আমার এই অবস্থা দেখে কান্না করতে করতে পাগল প্রায়। হঠাৎ দেখি লিমা কল দিচ্ছে। কলটা রিসিভ করলাম। আমি কথা বলার কোনো শক্তি পাচ্ছিলাম না। লিমা কাঁদতে কাঁদতে বলল, আজ আমার গায়ে হলুদ, জানো অনেক স্বপ্ন ছিল আজকের দিনটা নিয়ে, কিন্তু তা আর হতে দিলে না। আচ্ছা শেষবারের মতো কি একবার আসবা? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, না করো না প্লিজ। আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই কলটা কেটে দিলাম। এরপর সাকিবকে কল দিলাম। সাকিব দ্রুত চলে আসলো। এরপর সিমি আর ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য লিমাকে একটানা তো শেষবারের মতো দেখা। লিমাদের বাসায় পৌঁছে দেখি আপু, রনি, ভাই, বাবা মা সবাই একসাথে। আমি গিয়ে গায়ে হলুদের স্টেজের সামনে একটা চেয়ার নিয়ে বসলাম। এরপর একটা মেয়ে আমার কাছে গিয়ে কথা বলতে লাগলো। বুঝলাম মেয়েটা খুব মিশুক। লিমা আমাদের দেখছিল। এরপর লিমা হঠাৎ সেখান থেকে নেমে আসলো, এসে ঠাস ঠাস করে চোর মারতে লাগলো। জানোয়ার, চরিত্রহীন, লম্পট, এত কিছুর পরেও তোকে অনেক ভালোবেসেছিলাম। আমাকে ধোকা দেওয়ার পরেও তোকে মাফ করেছিলাম, আপন করে নিয়েছিলাম, কিন্তু তুই কি করলি? অন্য একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ের আগেই মেয়েটার সাথে খারাপ কাজ করছিস, যার ফলে মেয়েটা আজ প্রেগনেন্ট। আবার সেই মেয়েটাকেও ছেড়ে অন্য একটা মেয়ের সাথে লুতুপুতু করে তোর লজ্জা করে না? ধুর, আমি কি বলছি, তোর মতো চরিত্রহীনের রাস্তার কুকুরের আবার লজ্জা আছে নাকি? শেষবারের মতো দেখার জন্য একটু ডাকছিলাম, কিন্তু তোকে ডাকাটাই আমার বড় ভুল হয়ে গেছে। এখন তুই এই বাসা থেকে বের হয়ে যা। কোনো রাস্তার কুকুরের জায়গা নেই আমার বাসায়। আর কোনো কিছু বলা বা বোঝার দরকার নাই। জ্বরের গতি সহ্য করতে না পেরে আমি মাটিতে পড়ে গেলাম। সেখানে সিমি আর সাকিব ছিল না। আমি দাঁড়াতে পারছিলাম না, মাথা কেমন জানি করছিল। আমি দাঁড়াচ্ছি না বলে লিমার বড় ভাই দারোয়ান ডাকতে লাগলো। হঠাৎ কোথা থেকে যেন রনি ভাই এসে লিমার গালে সজোরে ঠাস করে একটা চর মারলো। আর একটা মারতে চাইলে আমি বসা অবস্থায় রনি ভাইয়ের হাত ধরলাম। রনি ভাই হাঁটু গেড়ে বসে আমাকে ধরলো। এরপর বলল, নিমা, আজকের জন্য তোমাকে অনেক কাঁদতে হবে, সারা জীবন কাঁদবে, কিন্তু কোনো লাভ হবে না। আর দারোয়ান ডাকতে হবে না, আমি সালাভিকে নিয়ে যাচ্ছি। বলেই রনি ভাইয়া আমাকে দাঁড় করিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু একাই পারছে না, পড়ে যেতে যাচ্ছি। হঠাৎ আপু এসে আরেকটা হাত ধরলো। আমি তাকে শুধু হাসি দিলাম। লিমাকে বললাম, আমাকে মাফ করে দেন। আপনার সাথে অনেক অন্যায় করেছি, প্রতারণাও করেছি, অনেক কষ্ট দিয়েছি আপনাকে। হয়তো আর কোনোদিন মাপ চাওয়ার সুযোগও পাবো না, মাফ করে দিন। আপু রনি ভাইয়া আমাকে আমার গাড়ির কাছে নিয়ে আসলো, গাড়িতে বসিয়ে দিল। আপু গাড়ি থেকে নেমে যাচ্ছিল। আমি আপুর হাতটা ধরলাম আর কাছে নিয়ে জড়িয়ে ধরে বললাম, আপু জানিস আজ কতদিন পর তোকে আপু বলে ডাকলাম। আপু সত্যি বলছি, তোর ভাইটা চরিত্রহীন না রে। আর তুই তো জানিস আমি লিমাকে ধোকা দিইনি। আর কোনোদিন মাপ চাওয়ার সময় পাবো কি না, আমাকে মাফ করে দিস। আর তোর ভাইয়ের কপালে আগের মতো একটা ভালোবাসার পরশ এঁকে দিবি। বলতে দেরি হলো, কিন্তু আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিতে দেরি হলো না। কপালে কপাল ঠেকে কাঁদতে লাগলো। আর রনি ভাইও আমাদের দেখে কাঁদছে। হঠাৎ আপু আমাকে ছেড়ে দিয়ে ছুটিয়ে বিয়েবাড়ির ভিতরে ঢুকে গেল। আমি ড্রাইভারকে বাসায় নিয়ে যেতে বললাম। বাসায় সে ড্রাইভার আমাকে ধরে রুমে নিয়ে গেল। অন্যদিকে সিমিয়ার সাকিব এসে দেখে আমি নেই। লিমা সোফায় বসে কাঁদছে আর রনি ভাইয়া বাসায় ঢুকছে। সাকিব লিমাকে জিজ্ঞেস করলো, সালাফি কই? ওই চরিত্রহীন জানোয়ারটার কথা আমার সামনে বলবি না। আমাকে ধোকা দিয়েছে তো দিয়েছে, এখন আর একটা মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছিল, তাই মেরে বাসা থেকে বের করে দিয়েছি। একথা বলতে সাকিব নিজে সমস্ত শক্তি দিয়ে লিমাকে চর মারতে থাকে। একসময় লিমার ভাই বাধা দিতে আসলে তাকেও কলার ধরে মারতে থাকে। একসময় রনি ভাই এসে সাকিবকে আটকায়। আর সিমি তো কেঁদে কেঁদে প্রায় পাগল। সাকিব বলতে শুরু করে, আজ তোকে সব বলবো। এতদিন চুপ করেছিলাম আর না। লিমা, ওই দিনটার কথা মনে পড়ে যে নদীর পাড়ে তুই আর সালাফি দেখা করতে গিয়েছিলি? ওই দিন রাতে তোর ভাই ওদের বাসায় যায়, গিয়ে বলে তুই নাকি তোর ভাইকে বলেছিস তুই সালাফির সাথে টাইম পাস করছিস। তুই নাকি বলেছিস সালাফি তোকে ইফটিজিং করে, তোকে নাকি খারাপ ইঙ্গিত করে, তুই নাকি সালাফির হাত থেকে মুক্তি চাস। তুই নাকি সে তোর পিছনে বেহায়ের মতো পড়ে আছে। আবার সালাফিকে অন্য জায়গায় নিয়ে গোপনে বলে যদি
সালাফি আবার তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে তোকে মেরে ফেলতে নাকি তার হাত কাঁপে না, তার সম্মানটাই নাকি সবার আগে। সেদিন সালাফি তোর ভাইয়ের পা ধরে অনেক কান্না করে যাতে তোর কিছু না করে। এরপর তোর ভাই চলে যাওয়ার পর ওর বাবা ওকে কুকুরের মতো মারে আর একটা ঘরে বন্দি করে রাখে। কয়েকদিন তাকে পানি পর্যন্ত খেতে দেয়নি। আমি জানলা দিয়ে চুপ করে খাবার দিয়ে আসতাম। কিছুদিন পর আমি ওর বাবার পায়ে গিয়ে কান্না করি যাতে ঘর থেকে বের করে দেয়, না হলে সে মরে যেত। অবশেষে তিনি আমাকে ঘরে চাবি দেন। ঘরে ঢুকে দেখি সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করে, কিন্তু তার মা বাবা বোন একটিবারের জন্য তাকে দেখতে আসেনি। যে মা বাবা বোনের চোখের মনি ছিল তারাই তাকে অবহেলা শুরু করে শুধু তোর জন্য। এই কিছুদিন পর জানতে পারে ওর মায়ের কিডনি নষ্ট হয়ে গেছে। সালাফি একবারের জন্য নিজের কথা না ভেবে কিডনি দিয়ে দেয়। তারা তাকে ভুল বোঝে, বাসা থেকে বের করে দেয়। তাহলে যে ও বললো ওর গার্লফ্রেন্ড নাকি প্রেগনেন্ট, তোকে ছাড়া কোনো দিন কোনো মেয়ের দিকে তাকায়নি আজ পর্যন্ত, আর তুই এই বিশ্বাস শেষ করে দিলি। একটাবারের জন্য সত্যি মিথ্যা যাচাই করলি না। এসব কি সত্যি ভাইয়া? তুই না আমাকে বললি যে সলাফি আমাকে ধোকা দিয়েছে, তাহলে ওই সব ছবি কি মিথ্যা ছিল ভাইয়া? ও ভাইয়া বল, ছবিগুলো কি মিথ্যা? কিসের ছবি? ওই দিন ভাইয়া সাকিব আর অন্য একটি মেয়ের ছবি দেখায়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছিল সালাফি একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। ওই ছবি দেখে আমার ভীষণ রাগ ওঠে। সালাফিকে কল দেই কিন্তু রিসিভ করে না, তাই আমি ভেবে নিয়েছিলাম যে সাকিব আমাকে ধোকা দিয়েছে। ভাইয়া বল না, ওই ছবিগুলো কি মিথ্যা ছিল? লিমার ভাই কোনো কথা বলে না। ওনার নীরবতা দেখে লিমার ভাবি ঠাস ঠাস করে ওনাকে চর মারে। লিমা মাটিতে পড়ে কান্না করছে। একটু পর সাকিবকে জিজ্ঞেস করে, আচ্ছা, ও যদি কোনো মেয়ের দিকে না তাকায় তাহলে আমাকে বিয়ে করতে বললো কেন? পিছন থেকে কে বলে ওঠে, তোমার সুখের জন্য। এমন কথা সবাই পিছনে ফিরে তাকায়। দেখে আবির কথাটা বলতে বলতে বাড়িতে প্রবেশ করে। কেন? শালার যে একটা কিডনি ছিল ওটাও নষ্ট হয়ে গেল। ওকে অনেকবার বলেছি দেশের বাইরে নিয়ে যাই, কিন্তু কেউ বলেছে ও যে কদিন বেঁচে আছে সে কদিন সবার সাথে থাকতে চায়। অনেক রিকোয়েস্ট করছি, বাট ও রাজি হয়নি। আর কিছু সময়ের অতিথি মাত্র সে। এই কথা শুনে সবাই কাঁদতে থাকে। বিয়ে বাড়ি যেন শ্মশানে পরিণত হয়ে গেছে। সিমি শোনার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেছে। সাকিবও কান্নায় ভেঙে পড়েছে। আপু রনি ভাইয়াকে গিয়ে ঠাস করে চর মেরে বলে, এতদিন বলো নাই কেন? আমার ভাইরা এত কষ্ট সহ্য করেছে, একটা বারও আমাকে বলার প্রয়োজন মনে করো নাই? আমার ভাইয়ের যদি কিছু হয় তোমাকে আমি কখনো ক্ষমা করব না। আমাকে মাফ করে দাও। সারাবি আমাকে কসম দিয়েছে, তাই কাউকে কিছু বলি নাই। আপু রনি ভাইকে জড়িয়ে ধরে বলে, আমার ভাইয়ের কাছে যাব। মা তো জ্ঞান হারিয়েছে অনেক আগেই, এখনও জ্ঞান ফিরে নেই। বাবা মাকে ধরে কান্না করছে। লিমা কাঁদতে কাঁদতে ওর ভাইয়ের কাছে গিয়ে বলে, এবার তুমি খুশি তো ভাইয়া? এদিকে সাকিব কল করেই যাচ্ছে, কিন্তু আমার ফোন রিসিভ করার কোনো শক্তি নেই। সাকিব রনি ভাইকে বলে, সালাফি কোন দিকে গেছে বলতে পারেন? এখন বাসায় গেছে। সাকিব প্লিজ আমাকে নিয়ে চল তোদের সাথে, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না, তুই প্লিজ নিয়ে চল। অবশেষে সবাই গাড়ি নিয়ে সবাই বাসায় চলে আসে। সাকিব সেমিকে কোলে নিয়ে দৌড়ে আমার রুমে আসে। আমার রুমে আসতে আমাকে দেখে চিৎকার দিয়ে দৌড়ে আমার কাছে এসে আমার মাথা কোলে নিয়ে কাঁদতে থাকে। সাকিব সেমিকে কোলে নিয়ে রুমে এসে দেখে আমি ফ্লোরে পড়ে আছি আর মরণ যন্ত্রণায় কাতরাচ্ছি। সাকিব সেমিকে কোনোরকম বিছানায় শুয়ে দিয়ে আমার কাছে দৌড়ে আসে। আমার মাথা কোলে নিয়ে চিৎকার করে আমাকে ডাকতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, এই সালাফি ওঠ, দেখ আমি এসে গেছি। সব আমাকে বলতে পারলি, এই কথাটা আমাকে বললি না? এই সালাফি আমার দিকে তাকা, দেখ তোর ভাই চলে আসছে। আমি তোর কিছু হতে দিব না। আমি কিছু বলতে চাচ্ছি কিন্তু কিছুই বলতে পারছে না, জিভ উল্টে যাচ্ছে। ইতিমধ্যে সবাই রুমে এসে গেছে। লিমা আমার অবস্থা দেখে দৌড়ে আমার কাছে এসে সাকিবের কোল থেকে মাথাটা নিজের বুকে নিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ওই তোর কি হয়েছে? ওই তোমার কি হয়েছে বলো, আমাকে বলো কোথায় কষ্ট হচ্ছে। দেখো আমি এসে গেছি, আর তোমার কষ্ট হবে না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে যেও না। তুমি না বলেছিলে আমরা বিয়ে করব, আমাদের একটা রাজকন্যা হবে, আমরা তাকে নিয়ে সারাদিন মজা করব। তবে আজ কেন আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? প্লিজ আমাকে একলা রেখে যেও না। অভিমান করে আছো তো, তোমাকে কষ্ট দিয়েছি বলে। আচ্ছা যত পারো আমাকে মারো, তবুও আমাকে জিন্দা লাশ বানিয়ে চলে যেও না, আমি সইতে পারবো না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না, তাহলে আজ কেন এত নিষ্ঠুর হতে নিচ্ছ? এইসব বলে লিমা কাঁদতে লাগলো। আমি সাকিবকে হাতের ইশারায় টেবিলের উপর দেখিয়ে দিলাম, হ্যাঁ আমি বাসায় এসে সবার উদ্দেশ্যে একটা চিঠি লিখেছি। সাকিব চিঠিটা হাতে নিল,
ওইদিকে আপু অজ্ঞান হয়ে আছে আর রনি ভাই আপুকে ধরে আছে। সাকিব যখন চিঠিটা খুলতে যাবে তখনই আবির এসে বলল, এখন সিটি পড়ার টাইম নাই, আপনি সারাপি ভাইকে ধরুন, হাসপাতালে নিতে হবে। আবির আর সাকিব আমাকে নিয়ে দ্রুত গাড়িতে উঠালো। রনি ভাইয়া সহ সবাই অন্য গাড়িতে উঠলো। আমাদের সাথে সিমিও আছে। সিমির কেন জানি না জ্ঞান ফিরছে না। সাকিব কি করবে ভেবে পাচ্ছে না। একদিকে বন্ধু, অন্যদিকে ভালোবাসা। হাসপাতালে এসে সাকিব কোলে করে দ্রুত আমাকে নিয়ে ভেতরে যায়। রনি ভাই আগে ওটি তৈরি করে রাখছিল। রনি ভাই আগে ওটি তৈরি রাখতে বলেছিল, তাই দ্রুত আমাকে ওটিতে নেওয়া হয়। আবির সিমিকে অন্য ডাক্তার দেখিয়ে স্যালাইন পুশ করে রাখে। রনি ভাই ওটিতে ঢুকে যায়। কিছুক্ষণ পর সিমির জ্ঞান ফেরে। ও পাগলের মতো করতে থাকে। সাকিব ওকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। গোটা হাসপাতাল ওর কান্নায় কাঁপছে। কেউ ওকে আটকাতে পারছে না। রনি ভাই ওটিতে ঢুকে দেখে আমি কিছু একটা বলতে চাচ্ছি, তখন রনি ভাই একটা কলম আর খাতা এনে দেয়। আমি জাস্ট সি লিখতেই কলম হাত থেকে পড়ে যায়। রনি ভাই দ্রুত বাহিরে এসে বলে, সিমি, দ্রুত আসো, তোমার ভাইয়া তোমাকে দেখতে চাচ্ছে। সিমি দ্রুত ওটির ভিতরে প্রবেশ করে দেখে আমি বেডে শুয়ে কাতরাচ্ছি। সিমি দৌড়ে আমার কাছে এসে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এমন করে কাঁদছে কিছু বলতে পারছে না। কাঁদতে কাঁদতে আবার বেহুশ হয়ে পড়লো। সাকিব ওকে ধরে বাহিরে এনে চোখে পানি দিতে আবার জ্ঞান ফেললো, কিন্তু এবার আর চিৎকার করছে না। সাকিবের কোলে ছোট বাচ্চার মতো শুয়ে একদিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে। অন্যদিকে রনি ভাই আমার বিভিন্ন টেস্ট করছে আর কিডনির ব্যবস্থাও করছে। হঠাৎ সাকিবের চিঠিটার কথা মনে পড়লো। চিঠিটা বাহির করে আবিরকে দিল পড়ে শোনাতে, কারণ ওর পড়ার শক্তি নেই। আবার চিঠিটা পড়তে লাগলো। চিঠিতে লেখা, সবাই আমার সালাম নেবেন, আশা করি ভালো আছেন। এরপর থেকে আরও ভালো থাকবেন, কারণ আজকের পর থেকে এই কোলাঙ্গারটার মুখ দেখতে হবে না। আব্বু মামাকে মাফ করে দিও। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আপনাদের সম্মান নষ্ট করেছি, আপনাদের অন্যের সামনে ছোট করেছি। কিন্তু আব্বা, আমি কোনোদিন আপনার সম্মান নষ্ট করতে চাইনি। আপনাদের আমি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আর আপু, সাকিব আর লিমাই ছিল আমার পৃথিবী, কিন্তু সাকিব ছাড়া সবার কাছে আমি অপমান অবহেলা ছাড়া কিছুই পাইনি। আচ্ছা, সেই বয়সে তো সবাই ভুল করে, আমিও না হয় করেছিলাম, তাই বলে কি আমি এতটা অবহেলার পাত্র ছিলাম? জানো আব্বা, আপন আমাকে সবার সামনে চরিত্রহীন বানিয়েছে, সবার হাতে মারও খেয়েছে। মানুষের মার যতটা গায়ে লাগেনি তার চেয়ে বেশি লেগেছিল তার কথাগুলো। যে বোনকে আমি নিজের মায়ের সম্মান দিয়েছিলাম, সেই বোন বলে রাস্তায় নাকি আমিও কি ইপটিজিং করছি। আচ্ছা যাই হোক, তোমাদের তো সারা জীবনে কিছু দিতে পারিনি। আমার আলমারিতে তোমার জন্য একটা পাঞ্জাবি আর মায়ের জন্য একটা বোরখা রেখেছি। প্লিজ আমার মরার খাটে গাড়ি নেওয়ার আগে সে পাঞ্জাবিটা পরে নিন। ও বাবা, বলো না পড়বে তো? প্লিজ তোমার এই লম্পুরটার শেষ উপহারটা রেখো, আর সেখানে কিছু টাকা আছে, আমার মরার কাপড় কেনো, আর বাকি টাকা দিয়ে গরিব দুঃখীকে সাহায্য করো। আর ওই যে সিমি, আমার খুব আদরের, ওকে একটু আগলে রেখো, নিজের আরেকটা মেয়ে মনে করে রেখে দিও। আর আপু, আমি সত্যি চরিত্রহীন নারী, তোকে তো কিছু দিতে পারিনি। আমার আলমারিতে তোর মেয়ের জন্য একটা লকেট রেখেছি, প্লিজ তোর এই চরিত্রহীন বাড়িটা শেষ উপহারটা তোর মেয়ের গলায় পরিয়ে দিস। আর লিমা, তোকে বলছি, প্লিজ আমাকে মাফ করে দিস। আমি সত্যি তোকে ধোকা দিইনি রে, আমি তোকে ঠকাইনি, আমি তোকে সত্যি ভালোবেসেছিলাম, তাই তোকে কষ্ট দিতে চাইনি। আমি আমার রোগের কথা বললে তুমি অনেক কষ্ট পেতে, আর আমার মৃত্যুর পর তোমার কষ্ট হতো আমাকে ছাড়া থাকতে, তাই আমাকে ভুল বোঝানোর জন্যই আমার গার্লফ্রেন্ডের কথা বলেছিলাম। সত্যি বলতে আমি তোমার পরে কোনো মেয়ের দিকে ওইভাবে তাকাইনি। মনে আছে তোর, আমি বলেছিলাম তোমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয় তাহলে কবুল পড়ার আগে যেন আমার মরণ হয়। দেখ, আজ আল্লাহ তাআলা আমার কথা শুনেছে। তোমার তো লাল বেনারসি অনেক পছন্দের, তাই না? আলমারিতে দেখো একটা লাল বেনারসি রেখেছি, বলো তোমাকে খুব মানাবে। আমার তোমাকে দেখার সৌভাগ্য হলো না, শেষবারের মতো দেখতে গিয়েছিলাম, তাও তোমার অপমান আর অবহেলা ছাড়া কিছুই পেলাম না। আচ্ছা, আমাকে মাফ করে দিও। আর আবিরের সাথে ঘর বেঁধো, ছেলেটা অনেক ভালো। সাকিব, আমাকে মাফ করে দিস, শেষবারের মতো তোর সাথে কথা বলতে পারলাম না। আমার সমস্যার কথা বলে তুই অনেক কষ্ট পেতিস, তাই বলিনি। আমাকে মাফ করে দিস, তোকে কিছুই বলতে পারলাম না। আমার জীবনের শ্রেষ্ঠ জিনিসটাকে তোর কাছে রেখে গেলাম, আগলে রাখিস ভাই, কোনোদিন কষ্ট দিস না। আর আপু, আমাকে মাফ করে দিস রে, শেষবারের মতো তোর মুখটা দেখতে খুব ইচ্ছে করছিল, কিন্তু আল্লাহ তাআলা সেই সুযোগটা দিল না রে। ভালো থাকিস, আর পাগলামও করিস না, আমি সবসময় তোর পাশে আছি। আমার জন্য একটু দোয়া করিস, আর কাঁদবি না কিন্তু, না হলে আমি কষ্ট পাবো। তুই কি চাস তোর ভাইয়া কষ্ট পাক? যাই হোক, ভালো থাকিস সবাই, আর আমার জন্য একটু দোয়া করবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই কাঁদতে লাগলো, কানারজে হাসপাতাল শ্মশানে পরিণত হয়ে গেছে। সিমি কান্না করতে করতে সাকিবের কোলে ঘুমিয়ে পড়ল।
কিছুক্ষণ পর রনি ভাই চোখে পানি নিয়ে ওটি থেকে বেরিয়ে বলল, সারাপিকে বাঁচাতে হলে একটা কিডনির দরকার, কিন্তু কিডনি কোথাও পাওয়া যাচ্ছে না। লিমা দৌড়ে এসে রনি ভাইয়ের পা ধরে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আমার থেকে একটা কিডনি নেন, ওর আর আমার রক্তের গ্রুপ এক, প্লিজ আপনি না করবেন না, আমার কিডনি নিয়ে ওকে বাঁচান, দরকার হলে দুটোই নেন, তবুও ওকে বাঁচান। রনি ভাই কোনো উপায় না পেয়ে লিমার কথায় রাজি হয় এবং তাকে ওটিতে ঢুকায়। অনেকক্ষণ কোনো খবর নেই, সবাই বাইরে কাঁদছে। রনি ভাই কান্না করতে করতে ওটি থেকে বের হয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। সাকিব দৌড়ে তার কাছে গিয়ে বলল, সালাফের কি খবর ভাইয়া? রনি ভাই কোনো কথাই বলছে না, শুধু কাঁদছে। ভাইয়া বললেন না সালাফের কি অবস্থা, ও ঠিক আছে তো? আমাকে তোমরা সবাই মাফ করে দাও, আমি ওকে বাঁচাতে পারি নাই। এই কথা বলে রনি ভাই হামাও করে কাঁদতে লাগলো। সাকিবের মুখ দিয়ে কোনো কথাই বলছে না। আপু এসে রনি ভাইকে ঠাস ঠাস করে চর মারতে মারতে বলতে লাগলো, সারাফিল যদি কিছু হয় তাহলে আমি তোমাকে কখনই ক্ষমা করব না, তোমাকে ডিভোর্স দেব, তখন বুঝবে ভালোবাসার মানুষকে ছাড়া থাকা কত কষ্টকর। এই বলে কাঁদতে কাঁদতে রনি ভাইকে জড়িয়ে তুলল। সিমি কিছু না বলেই উঠে ওটিতে ঢুকে গেল। সাকিব সিমিকে আটকাতে চাইল, কিন্তু পারল না। সিমি ওটিতে ঢুকে দেখে আমার গোটা শরীরে কাপড়ে মোড়ানো। সিমি শান্তভাবে আমার মাথার কাছে এসে বসে আমার মাথাটা কোলে নিয়ে কপালে একটা ভালোবাসার পরশিকে দিয়ে বলল, ভাইয়া তুই ঘুমাচ্ছিস? আচ্ছা ঘুমা, আমি তোর মাথা টিপে দিচ্ছি। দেখো আমার ভাইয়া ঘুমাচ্ছে, আর রনি ভাইয়া কী সব উল্টাপাল্টা বলছে। কেউ আমার ভাইয়াকে ডিস্টার্ব করবে না। ভাইয়া ঘুম থেকে উঠলে আমার সাথে কথা বলবে, আমার লক্ষ্মী আর কিছু বলতে পারলো না, বেড থেকে পড়ে যেতে লাগলো। সাকিব দৌড়ে গিয়ে ধরলো। এরপর আমাকে বাসায় নিয়ে আসা হলো, গোসল করানো হলো। শেষ গোসলটা সাকিবই দিল। আমাকে খাটে ওঠানো হলো। বাবা আজকে আমার তো লাল পাঞ্জাবিটা পরেছে। আমাকে শেষবারের মতো সবাই দেখতে লাগলো। সাকিব সিমিকে ধরে আমার খাটের কাছে নিয়ে আসে। সিমি আমাকে দেখেই আমার খাটের উপর হুমড়ি খেয়ে বলতে লাগলো, ভাইয়া, ও ভাইয়া, আমার সাথে কথা বলবি না? সবার মতো আমার উপর কি রাগ করে থাকবি? আমি কি করেছি বল? তুই না আমাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসিস, পারবি আমাকে ছেড়ে থাকতে? ও ভাইয়া কথা বল না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে ভাইয়া, আমাকে ছেড়ে যাস না রে ভাইয়া, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি মরে যাব। তুই না কথা দিয়েছিলি আমাকে ছেড়ে কোথাও যাবি না, তাহলে আজ কেন এত স্বার্থপর হচ্ছিস? ভাইয়া তুই ওঠ, আমরা এই সব ছেড়ে অনেক দূরে চলে যাব। ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া বলে চিৎকার দিতে সাকিব সিমিকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তোমার? বলো আমাকে, বলো। ভাইয়া আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তোমরা আমার ভাইয়াকে নিয়ে যেও না, আমি থাকতে পারবো না ভাইয়াকে ছেড়ে। ধুর পাগলি, সালাফির কিছু হয়নি, ওর অপারেশন চলছে, তুমি খারাপ স্বপ্ন দেখেছো। সিমি দেখে সত্যিই তো। সিমি সাকিবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিছু সময় পর রনি ভাই হাসি মুখে উঠি থেকে বেরিয়ে এলে সাকিব আর সিমি রনি ভাইয়ের কাছে গিয়ে বলে, সালাফির কি অবস্থা ভাইয়া? সারাপি এখন বিপদমুক্ত, একটু পর বেডে শিফট করব, জ্ঞান ফিরলে দেখা করিও। লিমা কেমন আছে ভাইয়া? ওর একটু সমস্যা হয়েছিল, কিন্তু এখন ভালো আছে। একটু পর আমাকে লিমাকে একই রুমে শিফট করা হয়। দুইটা বেড একসাথেই করা। আমার আগে জ্ঞান ফিরে। পাশে তাকিয়ে দেখি সিমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে। আমার চোখ খোলা দেখে একটু মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অন্য পাশে দেখি লিমা শুয়ে আছে আর একদিন আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। সাকিব রুমে ঢুকতেই ওকে হাতের ইশারায় ডাকলাম। ও আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, তোর সাথে কোনো কথা নেই, তুই আমাকে বন্ধু ভাবিস না। এ কথা বলতে আমি ওকে আরও কাছে নিয়ে এসে জড়িয়ে ধরলাম। সবাই একে একে দেখা করে গেল। সিমি যায়নি। সাকিব লিমার দিকে তাকিয়ে সিমিকে বলে, চল একটু বাইরে যাই আমরা। সাকিব সিমিকে অনেক বুঝিয়ে নিয়ে চলে যায়। আর লিমার দিকে না তাকিয়ে বললাম, আপনি এখানে কেন? লিমা কোনো কিছু না বলে আমার কাছে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো তোমাকে কষ্ট দিয়ে আমি ভালো থাকতে পারি নাই। কত রাত যে নির্ঘুম কাটিয়েছি চোখের জলে, আমি আর পারছি না, আমাকে আর কষ্ট দিও না প্লিজ, দরকার হলে নিজ হাতে শাস্তি দাও, মেরে ফেলো, তবুও আমার সাথে রাগ করে থেকো না। তোমার বাসায় তো অনেক কাজের মানুষ আছে, আমাকে একজন কাজের মানুষের মতো বাড়ির একটা ছোট্ট কোণায় থাকতে দিও, সত্যি বলছি, এবার আমাকে ছেড়ে চলে গেলে মরা ছাড়া আর কোনো পথ থাকবে না। আমি আর ওকে কষ্ট দিতে পারলাম না। সত্যি মেয়েটা আমার জন্য অনেক কষ্ট পেয়েছে। তাই ওকে জড়িয়ে ধরে বললাম, তোর পাগলি,
তোকে ছেড়ে আমি কি করে বাঁচবো? আর একবার মরার কথা বললে ঠ্যাং ভেঙে দেব। লিমা আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো। কি করবেন বলেন? ভালোবাসার মানুষ যত অপরাধ করুক না কেন, একটু ভালোবাসা দিলে সব ভুলে যাওয়া যায়। 5 বছর পর লিমার আমার বিয়ে হয়েছে, একটা রাজকন্যা হয়েছে আমাদের। সাকিব আর সেমিরও বিয়ে হয়েছে, ওদের ছেলে। আমার মেয়ে আর সাকিবের ছেলেই সব সময় খেলাধুলা করে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বড় হলে ওদের বিয়ে দিয়ে দেবো। এখন বাবা মা, সেমি, সাকিব, লিমা আর আমাদের রাজকন্যা এবং সেমির রাজপুত্র